আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। নতুন পরিবর্তিত বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ইংরেজি বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন জব পরীক্ষার ইংরেজি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্লজের উপর আজকে আমরা আলোচনা করব। আর বিসিএসের জন্য তো এটা আমাদের সিলেবাসভুক্তই আছে, তবে বিসিএসের বাইরেও বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এখান থেকে। ওয়ালাইকুম আসসালাম। আর আজকে তাদের সাথে আমার প্রথম পরিচয় হবে, বা প্রথম ক্লাস আমার সাথে। হয়তো এখন থেকে আমি ক্লাস নিব, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি ইনশাল্লাহ। আপনাদের পুরো বিসিএসের ইংরেজি সিলেবাসটা যেটা আছে আপনাদের পিএসসি কর্তৃক প্রদত্ত, এই মুহূর্তে যদি কোনো পরিবর্তন ভবিষ্যতে না হয় আর কি, হলেও কিছু বিষয় থাকবে যেগুলো আসলে সবসময়ই থাকে। সুতরাং আমাদের যদি সিলেবাস চেঞ্জও হয় এই পরিবর্তিত পরিস্থিতিতে, সেটা নিয়েও খুব একটা চিন্তার কারণ নাই, কারণ আমাদের ইংরেজি বিষয়ে আসলে অধিকাংশ বিষয়ই আসলে কম বেশি অপরিবর্তিতই থাকে, সাহিত্যের পাঠটা যদি বাদ দিই। তারপর আমরা সামনে সময় পাবো আশা করি। তো আমরা এই মুহূর্তে যে সিলেবাসটা আছে সেখানে যে টপিকগুলো আছে সেইগুলো থেকে আলোচনা করব। এবং আজকে যেহেতু আপনার সাথে প্রথম পরিচয়, এবং ভাবলাম যে এমন একটা টপিক দিয়ে আলোচনা শুরু করি যেটা আপনাদের ভালো লাগবে এবং আমারও হয়তো পরিচিতিটা ভালো হবে আর কি। তো অনন্যা আক্তার অন্তি, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এই ভিডিও লিঙ্কটা দিতে পারেন, লাইভ লিঙ্কটা। এছাড়াও আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট হয়তো অনেক সময় নেট স্লো থাকলে হয়তো অনেক সময় একটু পরে শো করে, বাট আপনারা তাও করতে পারেন। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনারা চাইলে আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানেও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় এমন হতে পারে যে লাইভে কমেন্ট করলে একটু হয়তো একটু স্লো হয় অনেক সময়। তো যদি আপনারা হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেন লাইভ চলাকালীন সময়ে, আমার সামনে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও খোলা আছে, সেখান থেকেও আমি আপনাদের কমেন্ট দেখে উত্তর দিতে পারবো। তবে আশা করি আপনারা এই লাইভের এগেনস্টেই কমেন্ট করেন, একটু দেরি হলেও কোনো সমস্যা নেই আশা করি। আর যদি কেউ থাকেন এই মুহূর্তে, আপনারা প্লিজ কাইন্ডলি একটু জানাবেন যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, এবং আমার ফেসের মানে আমার কী বলা যায়, মুখমণ্ডলের পিছনে যে লেখাগুলো আছে, যে শিটটা আপনাদেরকে দেওয়া হয়েছে আজকে, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে টপার্স বিসিএস ফাউন্ডেশন কোর্স 47 বিসিএস প্রিলিমিনারি ক্লাস লেকচার নাম্বার 1, এগুলো দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো অল ক্লিয়ার থাকলে একটু অল ক্লিয়ার বলেন, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি বেশি সময় দিব না, কারণ লাইভে আসলে অনেক সময় অনেকে থাকে না, তো সেই জায়গায় আমি যদি দেখি যে আমার এখান থেকে আমি সব ক্লিয়ার পাচ্ছি, সুতরাং আপনাদের জাস্ট ফিডব্যাকটা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিতে পারি, অল ক্লিয়ার। আর আমার পরিচয়টা দিয়ে শুরু করি। পরিচয় অলরেডি আপনাদের এই শিটের মধ্যে আছে, বা অনেকে হয়তো ব্যক্তিগতভাবেও চেনেন, জানেন। আমি 38 বিসিএস থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমার নাম হচ্ছে নাজমুল হাসান। শিটে অলরেডি দেখেছেন, এই জন্য নামটা আমি পরে বললাম। আমি বর্তমানে সরকারি কলেজেই কর্মরত, টেকনিক্যাল কারণে নামটা এড়িয়ে গেলাম আর কি। তবে 38 বিসিএস ব্যাচ থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। এছাড়াও আমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, ডিজিএফআইয়ের এডি ছিলাম। এগুলো বলা আসলে একটু সমস্যা বর্তমান পরিস্থিতিতে। তো শেষ পর্যন্ত 38তম বিসিএস থেকে আর কি কাজ করে যাচ্ছি আপনাদের সাথে, এবং পাশাপাশি আমি আমার প্রফেশনাল লাইফের পাশাপাশি আমি এই আপনাদের সাথেই আছি। আমার দীর্ঘদিন যাবৎ আমি এই আপনাদের এই প্ল্যাটফর্মগুলোতে ক্লাস নিয়ে থাকি। বিসিএস কনফিডেন্স কোচিংয়েও ক্লাস নেই, আরও 2-1টা কোচিংয়ে ক্লাস নেই, এবং পাশাপাশি আমার নিজেরও অফলাইন অনলাইন ব্যাচ রয়েছে। তো ইংরেজি বিষয়েই পড়াই আর কি। আর আইএলসে আলহামদুলিল্লাহ একটা ভালো ব্র্যান্ড স্কোর আছে আপনাদের দোয়ায়। এছাড়াও আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বেসিক্যালি আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স করেছি। আর ইংরেজির প্রতি আমার একটু মানে প্যাশন থাকার কারণে আমি ইংরেজিতেও একটা এমএড করেছি, অর্থাৎ আইআর থেকে, মানে ইভিনিং এমএড যেটাকে বলি আমরা। আর এছাড়াও পড়াশোনা করেছি আইবিএ থেকে এমবিএ করেছি। এটাও একটা মানে অর্জন আমার লাইফেই আর কি। তো ঠিক আছে, আমি আসলে বেশি পরিচয় দিয়ে ফেললাম। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসেন আমাকে একটু হাইট করে আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্লজ। আমি যদি মোটা তাকে বলি, এই হচ্ছে ক্লজ। এই ক্লজ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আপনারা সবাই জানেন যে বিশেষ করে আইডেন্টিফিকেশনটা বেশি আসে, অর্থাৎ আইডেন্টিফিকেশন, এটা আপনারা হয়তো শুনে থাকবেন যে, বা বিভিন্ন পরীক্ষা দিলেও আপনারা হয়তো দেখেন যে অপশনগুলো থেকে আপনাকে ক্লজ মানে নির্ণয় করতে হয় যে কোনটা কী ক্লজ। তো আমরা একদম জিরো থেকে শুরু করব। একদম জিরো থেকে শুরু করব। আপনাদের পরীক্ষায় যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা খুবই লিমিটেড। সেটা হয়তো আমি এখানে যদি 20 মিনিট আলোচনা করি, আমার মনে হয় ওইটা এখানে হয়ে যাবে।
বাট তারপরেও যেহেতু অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, বা একটা বিষয়ের হয়তো অনেকের মানে ইচ্ছা থাকতে পারে যে আমি বিষয়টা আসলে একটু ভালোভাবেই শিখি, যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছি। সুতরাং আমরা একদম জিরো থেকে শুরু করছি। কেউ যদি অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন এই মুহূর্তে, তো আশা করা যায় একটু ওয়েট করেন, আপনি হয়তো পরবর্তীতে আমাদের অ্যাডভান্স লেভেল আলোচনাগুলো পাবেন আর কি। আর যদি আজকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে আমরা যদি ক্লাসটা শেষ করতে না পারি কোনো কারণে, মানে এই শিটটা যদি শেষ করতে না পারি কোনো কারণে, বা আপনাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি শেষ করতে না পারি, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু মানে আগামী পরের ক্লাসে আবার সেটা মানে রিকভার করে দিব আর কি। আর আমাদের ক্লাস হচ্ছে মঙ্গলবার এবং সোমবার এবং বুধবার। আজকে আপনারা দেখেছেন সোম বুধ রাত 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা আমি জানিয়ে দেবো আর কি। আসেন আমরা ক্লজকে একটু পোস্টমর্টম করে দেখি। আমরা ডেফিনেশন লাগে না, তারপরে একটু দেখে দেখতে পারি যে ডেফিনেশনটা আসলে কী হতে পারে ক্লজের। আমি এখানে ইংরেজিতে লিখছি, এটা সহজে যদি বাংলায় বলি সেটা হচ্ছে ক্লজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে আপনি একটা সাবজেক্ট পাবেন এবং একটা ফাইনিট ভার্ব পাবেন। বা আমি যদি আরও সহজ করে বলি, ক্লজ হচ্ছে মোটা দাগে একটা সেন্টেন্স। হ্যাঁ, আমরা যদি মানে এটা আমার বুকিশ নলেজের বাইরে গিয়ে বললাম আর কি, প্র্যাকটিক্যাল নলেজ থেকে বললাম। মানে আপনি যদি একাডেমিক্যালি বলেন তাহলে ক্লজের সংজ্ঞা আসলে এটাই। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনিট ভার্ব অ্যাট লিস্ট। এই কথাটা এখানে লেখা উচিত ছিল, অ্যাট লিস্ট। অর্থাৎ ক্লজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, অন্তত পক্ষে একটা ফাইনিট ভার্ব থাকবে। সাবজেক্ট একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, ফাইনিট ভার্বও একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, তবে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব। অথবা আপনি যদি একটা শর্ত চিন্তা করেন যে অ্যাটলিস্ট একটা ফাইনিট ভার্ব থাকবে মিনিমাম। এখন আপনাদের জন্য আমার একটা প্রশ্ন, দেখি আপনারা ধরতে পারেন কিনা। ধরেন আমি যদি আপনাকে বলি, ভাই বলেন তো যে এইটা, আমি একটা সেন্টেন্স লিখলাম, বলেন এইটার মধ্যে কি ক্লজ আছে? আমরা এই যে ক্লজের সংজ্ঞাটা দেখলাম যে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব, ন্যূনতম। হ্যাঁ, ন্যূনতম বলেছে, একাধিক হতে পারে। তাহলে এই দুইটা শর্ত কি আমার এইটার মধ্যে মানে ফুলফিল করে? এই আমি যে লিখলাম গো, বা আমি যদি আরেকটু বাড়ায় দিই, ধরেন আমি একটু বললাম যে গো হোম। যদি আমি বলি গো হোম, তাহলে কি এই অংশের মধ্যে, গো থেকে হোম পর্যন্ত অংশের মধ্যে কি ক্লজ পাওয়া যাবে? যেমন এমডি ওয়াহিদ বলতেছেন না, তারপরে শাহ ফারহান বলতেছেন না, তারপরে রায়ান রাফি বলতেছেন না। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু বুঝি। আমরা একটু দেখি যে এই গো হোম এই অংশের মধ্যে, বা আমি যতটুকু লিখেছি আর কি বক্স করে দিই, এই অংশের মধ্যে আমরা সাবজেক্ট পাই কিনা দেখি। আমরা মোটামুটি সবাই জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, তাই না? কারণ গো হোম কাউকে আদেশ করতেছে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হচ্ছে, তার মানে আমি একটু কিন্তু বলেছিলাম যে একটা সেন্টেন্স মানেই আপনি বলতে পারেন একটা ক্লজ, এরকম চিন্তা করতে পারেন। আচ্ছা, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে সাবজেক্ট প্রয়োজন হয় না। আমরা সবাই জানি যে এখানে একটা কি উজ্জ্ব থাকে, একটা এই জায়গায় একটা ইউ, মানে আমরা যে বলি গো হোম, আলটিমেটলি এখানে একটা ইউ থাকে, সেই ইউটাকে আমরা বলি না ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, ইউটাকে আমরা বলি না, এটাকে অ্যাভয়েড করে আমরা সরাসরি বলি গো হোম। তার মানে আলটিমেটলি একটা সাবজেক্ট কিন্তু এখানে ইনডাইরেক্টলি আসে। আপনি যদি বলেন যে নাই, সেটাও বলতে পারেন, তবে পরোক্ষভাবে আসে এটাও বলতে পারেন। আচ্ছা, সাবজেক্ট থাকা না থাকা শর্তের বাইরে গিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব তো অনেকে হয়তো শুনে বলবেন এটা আবার কি জিনিস, তো আমরা এই জায়গা থেকে আমরা একটু ফাইনিট ভার্বটা শিখে যাব। দেখেন, ফাইনিট ভার্ব হচ্ছে এমন ভার্ব, আমি যদি একটু পুরোপুরি লিখি যে ফাইনিট, এই তো ফাইনিট, অনেকে বলে ফিনিট, অনেকে বলে ফাইনিট, উচ্চারণ অনেকে অনেকভাবে করে, যেটাই বলেন আমরা ফাইনিট বলি ব্রিটিশ অ্যাকসেন্টে। তো ফাইনিট ভার্ব আসলে কী জিনিস? এক কথায় টেন্স স্ট্রাকচার অনুযায়ী, মানে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনি যদি কোনো ভার্ব পান, সেটাই ফাইনিট ভার্ব। ধরেন আমি যদি বলি এই যে বাক্যটা গো হোম, এই বাক্যটা কি কোনো টেন্সে পড়ে নাই? অবশ্যই পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করলে একটু বললেন সাবজেক্ট ইউজ আছে, হ্যাঁ ঠিক আছে, সেটাই বোঝাচ্ছি। আসলে আমরা তো সাবজেক্টটা বুঝতে পারলাম যে সাবজেক্ট ইউজ আছে, আমাদের কিন্তু মূল শর্ত হচ্ছে ফাইনিট ভার্ব। কারণ আপনি যদি ক্লজ ধরতে চান তাহলে আপনাকে ফাইনিট ভার্বটা বুঝতে হবে। সাবজেক্ট আমরা সহজেই ধরতে পারবো, কিন্তু ফাইনিট ভার্বটা আমাদের একটু সমস্যা হতে পারে। এই কারণে আমি সাবজেক্ট নিয়ে বেশি কথা বলি নাই, জাস্ট বলে দিচ্ছি যে ইনডাইরেক্টলি আছে, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আপনি হয়তো এমনি ধরতে পারবেন সহজে। কিন্তু আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব নিয়ে। ফাইনিট ভার্বে আমাদের
অনেকেরই মানে অনেক সময় খবর হয়ে যায় বের করার জন্য, যারা একদম প্রিলিমিনারি স্টেজে আছে বা প্রিপারেশনটা যাদের একদম প্রাথমিক পর্যায়ে বা যারা মাত্র শুরু করলেন। তো দেখেন, আমরা বলতেছি গো হোম, এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এইটা আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই পর্যন্ত তো আমার সাথে মোটামুটি ক্লিয়ার। তাহলে যেহেতু এই বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যটা, এবং এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে এইটার মধ্যে একটা ফাইনিট ভার্ব আছে। এই কথাটা কি বোঝা গেল? ইয়েস অর নো? ফার্স্ট উত্তর দিবেন ইয়েস অর নো, ইয়েস অর নো। যেহেতু এটা একটা সেন্টেন্স, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটার মধ্যে যেহেতু একটা মানে টেন্স আছে, মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে, যেহেতু টেন্সে পড়ে, টেন্সের স্ট্রাকচারে যদি পড়ে, তাহলে অবশ্যই এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এই যে গো ভার্বটা, দিস ইজ আওয়ার ফাইনাইট ভার্ব। ব্যাপারটা ক্লিয়ার? মানে এখন অনেকে হয়তো ভাবতে পারে যে ইম্পারেটিভ সেন্টেন্সে তো সমস্যা কি? সেন্টেন্স মানেই তো আমাদের যে 5 প্রকার সেন্টেন্স আছে অর্থ অনুযায়ী, অ্যাসার্টিভ, কি ইন্টারোগেটিভ, নেগেটিভ, অথবা আপনার এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, এগুলো তো আমাদের 5টা অর্থ অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ, এবং প্রত্যেকটা সেন্টেন্সের একটা স্ট্রাকচার থাকে। তার মধ্যে ইম্পারেটিভের একটা স্ট্রাকচার এরকম আছে। দেখেন, আপনি যদি আমি যদি এরকম বলতাম যে এটা না দিয়ে যদি আমি এরকম বলতাম যে দে গো হোম, দে গো হোম, তাইলে কি বাক্য হইতো না? অবশ্যই হইতো। আমি একটু আগে গো হোম লিখছিলাম, এই কারণে অনেকে হয়তো ভাবতেছে এটার মধ্যে ক্লজ নাই, এরকম ভাবতে পারে। দেখেন, আমি যদি বলতাম দে গো হোম, বা আমি যদি গো ভার্বটাকে চেঞ্জ করে আমি যদি 5 ইনডিফিনিট লিখে নিতাম দে ওয়েন্ট হোম, সমস্যা হইতো কোনো? আমি তো দে ওয়েন্ট হোমও বলতে পারতাম না 5 ইনডিফিনিট চলে গেলে। তাহলে এখানে যদি আমি গো দেই, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলো। এখানে যদি আমি ওয়েন্ট দেই, বাক্যটা 5 ইনডিফিনিটে চলে গেল। এই তো পার্থক্য। বাট বেসিক মিলটা কোথায়? যে টেন্সের মধ্যেই তো আছে ভাই। তার মানে গো থাকলেও টেন্সের মধ্যে আছে, ওয়েন্ট থাকলেও টেন্সের মধ্যে আছে, মানে টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে। দ্যাট মিনস এই গো একটা ফাইনাইট ভার্ব, যদি গোয়ের মানে ফর্ম চেঞ্জ হয়, ওয়েন্ট হয়ে যায়, V2 ফর্ম হয়ে যায়, মানে পাস ফর্ম, তাও সেটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? মানে টেন্সের স্ট্রাকচারে পড়লেই সেটাকে আমরা, সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আসেন আরেকটা এক্সাম্পল দিই, এবার দেখবেন প্যাচটা কাটবে। যেমন দেখেন, আমি যদি কাউকে বলি এরকম যে আই গোয়িং হোম, বলেন তো এই বাক্য, এই মানে আমি বাক্য আসলে বলা ঠিক না, এই অংশের মধ্যে মানে আই থেকে শুরু করে এই হোম পর্যন্ত, এর মধ্যে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গোয়িং, তাই না? নাও দ্য কোয়েশ্চেন ফর ইউ, যে ওয়াইদার দিস ভার্ব ইজ আ ফাইনিট ভার্ব অর আ নন ফাইনিট ভার্ব। প্লিজ আনসার ফার্স্ট, দ্রুত আনসার দেন। আপনার বাক্য দেখেন, অর্থ বোঝার প্রয়োজন নাই এই জায়গায়, আপনি জাস্ট টেন্স ধরতে পারলেই হইল, সেন্টেন্স ধরতে পারলেই হইল। এবং একটু আগে যে বলছি যে টেন্সের স্ট্রাকচারে পড়লেই সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, আর টেন্সের স্ট্রাকচারে না পড়লে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। যদিও নন ফাইনাইট ভার্বের মধ্যে অনেক প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরে শিখবো, সেটা আপাতত আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনি ফাইনাইট ভার্ব চিনতে পারেন কিনা, দ্যাট ইজ মাই কনসার্ন। যেমন একজন বলছে নন ফাইনাইট ভার্ব, কেন? কারণ আমি আশা করি বাকিরা ওইটাই বলবেন নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ দেখেন, আমি যদি এই জায়গায় একটা এম লাগাই দিতাম, এম ছোট্ট করে, যদি ছোট্ট করে একটা এম লাগাই দিতাম, যেমন এখনও দেখেন যে মোহাম্মদ ওয়াহিদ, MD ওয়াহিদ, আপনি বলছেন ফাইনাইট ভার্ব, বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এখানে এম লাগাই দিলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে পড়ে যেত। ঠিক আছে, তার মানে তখন গোয়িংকে আপনি ফাইনাইট বলতে পারতেন, কারণ টেন্সের স্ট্রাকচারে পড়েছে, এবং সেই ক্ষেত্রে আপনি তখন বলতে পারেন। কিন্তু আমি এম যদি না দিই, তাইলে এটা কোন টেন্সে আছে আপনি বলেন তো? এই যে আই গোয়িং হোম, এই বাক্য, এটা কি কোনো বাক্য হয়েছে? বা এটা যদি বাক্য হয়ে থাকে তাহলে অবশ্যই টেন্সে পড়বে, কারণ একটা বাক্য হইতে হলে অবশ্যই সেটা টেন্সে পড়বে। সুতরাং যেহেতু এটা কোনো বাক্যই হয় নাই, আই গোয়িং হোম কোনো বাক্যই হয় নাই, এবং এটা কোনো টেন্সেই পড়ে নাই, সুতরাং গোয়িংকে আমি কি বলতে পারবো না? ফাইনাইট ভার্ব বলতে পারবো। এবার আসেন মজার বিষয়টা দেখেন, লাস্ট এক্সাম্পল দিব, এটা মানে ফাইনাইট এবং নন ফাইনাইট বোঝার জন্য। যেমন দেখেন, আমি যদি বলি এরকম যে দ্য ম্যান, তারপরে বললাম ওয়াকিং ফাস্ট, তারপরে বলা হলো কেম টু মি। এবার দেখেন, এইখান থেকে যে দ্য ম্যান থেকে শুরু করে এই মি পর্যন্ত আমি যদি একদম পুরাটা একটা সেন্টেন্স হিসেবে চিন্তা করে বলি,
যে বলেন দ্য ম্যান থেকে শুরু করে মি পর্যন্ত এই পুরো অংশে আপনাদের জন্য দুইটা ভার্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, বাক্য হয়নি মিথিলা রহমান, ঠিক আছে, গুড। তাহলে বুঝতে পারছেন। দেখেন ওয়াকিং একটা ভার্ব। আমি একটু সময় নিচ্ছি, আপনারা যারা একটু মানে অ্যাডভান্স লেভেলে আছেন বা পড়াশোনা করতেছেন তারা মাইন্ড করেন না। আমরা একদম জিরো থেকে শুরু করেছি, একটু আগে বলেছি, আবার রিপিট করলাম। যারা বুঝতে পারতেছেন তারা একটু কাইন্ডলি মানে ধৈর্য ধরেন। আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা কেইম। তো দেখেন এখানে ওয়াকিং এটাও কিন্তু ভার্ব, কেইমও কিন্তু ভার্ব। এখন আপনি চিন্তা করেন তো কোনটা ফাইনিট আর কোনটা নন ফাইনিট। এবার বলেন তো, আমি এই ওয়াকিংকে নাম্বার দিলাম ধরেন এ, আর এটাকে দিলাম বি, তাহলে আপনারা এবার এ বি দিয়ে উত্তর দেন যে এ কি ফাইনিট না নন ফাইনিট, আর বি কি ফাইনিট না নন ফাইনিট। যেহেতু আপনাদের ওয়াকিং লিখতে কেইম লিখতে তো সময় লাগতে পারে, তো আমি এ বি দিয়ে লিখলাম। তো বলেন কোনটা এখানে, বা আরও সহজ করে যদি বলি যে দুইটা ভার্বের মধ্যে কোনটা আসলে ফাইনিট ভার্ব, আপনি জাস্ট ফাইনিট ভার্বটা বের করেন। শাহ ফরান বলতেছেন কেইম। কেইম কি? কেইম ফাইনিট না নন ফাইনিট? একটু ক্লিয়ার করেন। এ হচ্ছে ফাইনিট ভার্ব, যেমন একজন বলতেছে এ হচ্ছে ফাইনিট ভার্ব, আচ্ছা, আরেকজন বলতেছে, তার মানে যিনি বলতেছে এ ফাইনিট ভার্ব তার মানে তার জন্য কেইম হচ্ছে নন ফাইনিট ভার্ব, এই তো ঘটনা তো এই। কারণ একটা ফাইনিট হলে আরেকটা অবশ্যই নন ফাইনিটই হবে। এ নন ফাইনিট, বি ফাইনিট। আচ্ছা, নন ফাইনিট ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি, না, এই তত্ত্বটা ঠিক না। মানে নন ফাইনিট সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, দ্যাট ইজ নট মানে অলওয়েজ কারেক্ট। হ্যাঁ, এটাও বুঝতে হবে। মানে নন ফাইনিট ভার্বের মধ্যে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল যেমন এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হয়তো আপনি আইএনজি আছে, কিন্তু নন ফাইনিট ভার্বে কিন্তু পাস্ট পার্টিসিপলও আছে, তো সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম দিয়ে হয়, তাই না? আবার দেখেন এই যে 2 + V1, এটাও কিন্তু নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ ফর্ম যেটাকে বলি আমরা। 2 + V1 এটাও কিন্তু মানে নন ফাইনিট ভার্ব। যেমন আমি একটু বাড়াই দিতাম এরকম, আমি যদি বলতাম দ্য ম্যান ওয়াকিং ফাস্ট কেম টু মি টু কি ইনফর্ম অফ দ্য নিউজ, এরকম যদি একটু বাড়াই দিতাম, হ্যাঁ দেখেন খেয়াল করেন, একটু বাড়াই যদি দিতাম তাহলে কিন্তু আরেকটা ভার্ব পাইতেন আপনি। হ্যাঁ, যেমন এই যে এটা টু ইনফর্ম, আরেকটা ভার্ব পাইতেন, এটাও কিন্তু নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট। তাহলে এই ওয়াকিং নন ফাইনিট, ঠিক আছে, নন ফাইনিট। কেইম হচ্ছে ফাইনিট। এখন দেখেন আমি যে কেইমকে বলতেছি ফাইনিট, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? দ্য রিজন ইজ দ্যাট কেইমই একমাত্র এখানে টেন্সের শর্ত পূরণ করেছে। অর্থাৎ আপনি দেখেন, আপনি যদি এই অংশটুকু চিন্তা করেন, দ্য ম্যান ওয়াকিং, এটা কোন টেন্সে পড়ে ভাই বলেন তো? দ্য ম্যান ওয়াকিং মানে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের আইএনজি কোন টেন্সে হয়? কোনো টেন্সেই কিন্তু পড়ে না। কিন্তু আপনি যদি বলেন দ্য ম্যান কেইম, তাহলে কিন্তু পড়ে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই নয় কি? আবার আমি যদি বলি টু ইনফর্ম, কোন টেন্সে পড়ে বলেন তো ভাই? এইরকম ইনফিনিটিভ কি কোনো টেন্স ভ্যারি করে? মানে এটা কি কোনো টেন্সে পড়বে এরকম কথা আছে কোনো? তার মানে এটা আলটিমেটলি কোনো টেন্সে, এগুলো যে কোনো টেন্সে হতে পারে। সুতরাং এই জায়গায় কেইম হচ্ছে ফাইনিট ভার্ব, এবং এই ওয়াকিং এবং ইনফর্ম এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। আপনারা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। এবার আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আর কথাটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফাইনিট ভার্ব যেখানেই থাকবে মনে করতে হবে সেখানে ক্লজ আছে, এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনি ধরে নেবেন। এবার ফাইনিট ভার্ব যতটা থাকবে ক্লজও ততটাই থাকবে, এই কথাটা মাথায় রাখবেন। ফাইনিট ভার্ব যতটা থাকবে ক্লজও ততটা থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত দেখেন ক্লিয়ার কিনা? অর্থাৎ আমরা ফাইনিট ভার্বটা কেন বুঝলাম? দেখেন আমরা ফাইনিট ভার্বটা বুঝলাম ক্লজটা বেসিক্যালি বোঝার জন্য যে এখানে আসলে ক্লজ আছে কিনা। এখন সেই ক্লজের কি নাম সেটা পরের ব্যাপার, ঠিক আছে? যেমন একজন বলছে সিথি যে নন ফাইনিট, জিরান্ট, পার্টিসিপল। হ্যাঁ, এই তো নন ফাইনিটের এই তিনটা প্রকার আমরা সাধারণত পেয়ে থাকি, জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। ইনফিনিটিভে 2 + V1টা পাই, অনেক সময় ইনফিনিটিভ আবার আপনার বেয়ার ইনফিনিটিভও হয় যেখানে 2 থাকে না, এরকমও আছে। তো আমরা দেখবো এগুলো বিষয়ের সামনে, আমাদের ভার্বের টপিক আছে। তো এবার দেখেন এই বাক্যটার দিকে তাকান, এই বাক্যটার দিকে বলা হচ্ছে আই টকড টু আ বয় ওয়াকিং বিসাইড দ্য রিভার। আশা করি এবার আমার আর বোঝাইতে হবে না। দেখেন আমি এই জায়গায় আই টকড টু আ বয় এই অংশে নিচে আন্ডারলাইন করছি, তার মানে দাঁড়াচ্ছে আমি যদি ক্লজ খুঁজতে চাই তাহলে আমাকে এই অংশের দিকে তাকাতে হবে বা এই অংশ থেকে বের করে আনতে হবে। আমি ওয়াকিংয়ের দিকে তাকাইলে সারাদিন আমি তাকায় থাকলেও আমার কি বের হবে না? আমার ক্লজ বের হবে না। কেন? কারণ ওয়াকিং এই জায়গায় আমার কি না, ওয়াকিং আমার ফাইনিট ভার্ব না। সুতরাং এতটুকু বুঝলেন কিনা দেখেন, ইয়েস অর নো বললেন প্লিজ। আমি এবার একটু ফাস্ট যাবো কারণ বেশ বেসিকটা বোঝানো হয়ে গেছে মোটামুটি। এবার দেখেন এই এক্সাম্পলটা দেখেন, আই নো দ্যাট হি ইজ আ টাইকুন
টাইকুন শব্দটার অর্থ আপনারা অনেকে জানেন যে খুবই প্রভাবশালী এবং সম্পদশালী ব্যক্তি এরকম। তো আপনারা এবার বলেন তো এই আই নো দ্যাট হি ইজ আ টাইকুন এই অংশের মধ্যে কয়টা ক্লজ আছে বলেন, উত্তর দিবেন 1 2 3 4 5। যারা বলেছেন ইয়েস বুঝেছি তারা এবার উত্তর দেন। আমি যে অংশটা লাল কালি দিয়ে সার্কেল করেছি, আই নো দ্যাট হি ইজ আ টাইকুন, এই পুরো অংশের মধ্যে আই থেকে শুরু করে টাইকুন পর্যন্ত পুরো অংশের মধ্যে কয়টা ক্লজ আছে। আমি ক্লজের কোনো নাম জানতে চাই না যে কোনটা কী ক্লজ, সেটা আমাদের পরের ব্যাপার, আগে আমাদের বুঝতে হবে ক্লজ আছে কি না আদৌ। যেমন অনেকেই বলতেছেন 2টা, শাহপরান বলতেছেন 2টা, ওকে, আর কেউ? তার মানে আপনারা বুঝতে পারছেন। দেখেন এটা যারা বুঝেন নাই তারা খেয়াল করেন, আশা করি এটা আর বোঝার তেমন কিছু নাই। এই যে 2টা অংশ, আই নো একটা, আর এটা হচ্ছে হি ইজ আ টাইকুন একটা, 2টা পার্ট এখানে, এবং 2টাই কিন্তু সেন্টেন্স। এটাও একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, তাই না? কোনো সন্দেহ আছে কি? 2টাই কিন্তু সেন্টেন্স। তাহলে 2টাই যেহেতু সেন্টেন্স, তাহলে অবশ্যই অনেকে আবার মনে করে কি, অনেকে মনে করে ই এম ইজ আর, এগুলো কি আবার ফাইনাইট ভার্ব হতে পারে? হইতে পারে ভাই, এটা এই পয়েন্ট একটু নোট করে রাখেন। যখন এম ইজ আর ওয়াজ ওয়ার বাক্যে প্রিন্সিপাল ভার্ব হয় তখন সেটা ফাইনাইট ভার্ব। দেখেন আমি এখানে বলেছি হি ইজ আ টাইকুন, এখানে ইজকে বলতেছি আমি ফাইনাইট ভার্ব, কিন্তু আমি যদি বলতাম এরকম যে হি ইজ গোয়িং, তাইলে কি আমি ইজকে কি ফাইনাইট ভার্ব বলতাম? নিশ্চয়ই না, কারণ ইজ এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যাই বলো না কেন। আর এই জায়গায় ইজটা কি? এই জায়গায় ইজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এটা তো আমরা মোটামুটি সবাই বুঝি যে এম ইজ আর ওয়াজ ওয়ারের সাথে যদি কোনো ভার্ব থাকে তাহলে তখন আমরা ধরে নেই বা তখন আমরা বুঝতে পারি যে তখন এই এম ইজ আর এই গোয়িংকে হেল্প করার জন্য আসছে। কিন্তু এই বাক্যের মধ্যে হি ইজ আ টাইকুন অংশের মধ্যে ইজ কাকে হেল্প করার জন্য আসছে? যে আমি তাকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলবো, দ্যাট মিনস এটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এম ইজ আর ওয়াজ ওয়ার যখন প্রিন্সিপাল ভার্ব হয় তখন কিন্তু সেটা ফাইনাইট ভার্ব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। ওকে, এবার আসেন আমরা ক্লাসিফিকেশনের দিকে আগাই। অর্থাৎ আমরা যদি বুঝতে পারলাম, একটা সেন্টেন্সের দিকে তাকালেই বুঝতে পারবো যে কয়টা ক্লজ এখানে আছে। এটা একদম প্রাথমিক ধারণা। ক্লাসিফিকেশন, আমরা বেসিক্যালি ক্লজকে আমরা একটু ক্লাসিফিকেশনটা অন্যভাবে দেখাই। এখানে আমাদের যে শীটের মধ্যে যেটা আছে এটা বিস্তারিত লেখা আছে, আমরা জাস্ট একটু চার্ট করে দেখাই যে ক্লজ আসলে কী জিনিস, বা দুঃখিত মানে এটার ক্লাসিফিকেশনটা কী। ক্লজকে আমরা বেসিক্যালি প্রাথমিকভাবে 2টা ভাগে ভাগ করতে পারি। যদিও এখানে মতভেদ আছে, আমি বলে দিব মতভেদটা, বা মতভেদ বলতে আর কি একদল এটার পক্ষে না আবার, বাট এটা আমি বলে রাখি, পরে আবার আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবেন আর কি। তো প্রাথমিকভাবে আমরা বিভিন্ন বই পর্যবেক্ষণ করে বা দেখে বা রিলায়েবল সোর্স থেকে আমরা এগুলো শেষ পর্যন্ত আপনার সামনে তুলে ধরি। একটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আমি সংক্ষেপে লিখলাম, বুঝে নিন। আরেকটা হচ্ছে আপনার এটাকে আবার বলা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজও বলা যায়, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা যায়। আচ্ছা, আরেকটা ক্লজ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। একটু খেয়াল করেন, ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে বলতেছি, আমাদের মোটা দাগে আসলে আমাদের যে পরীক্ষায় যে প্রশ্ন আসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই প্রশ্নগুলো, আমি মানে গুরুত্ব দেওয়ার জন্য বলছি, ডিপেন্ডেন্ট ক্লজ থেকে বেশি আসে। এই প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই জায়গা থেকে প্রশ্ন খুব একটা আসে না পরীক্ষায়। হ্যাঁ, সবই তো করতে মানে পড়বেন, কিন্তু পরীক্ষার আগে তো আপনি সব রিভাইজ দেওয়ার টাইম পাবেন না, বা সব কিছু দেখে যাওয়ার টাইম পাবেন না। ওই সময় আপনি কী কী মানে কোনটাকে গুরুত্ব দেবেন সেটা ক্লাসের মধ্যে আমরা বলে দিই, বা শীটের মধ্যে তো পাবেন, দেখবেন আছে, লেখা আছে। আচ্ছা, অনেকেই এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ক্লজই বলতে না রাজি না। এই যে বলছেন একটা ওই যে মতভেদ আছে, অনেকেই মনে করে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ক্লজই না, এরকম অনেকে মনে করে। কিন্তু এটা আসলে খুবই সীমিত সংখ্যক কিছু গ্রামারিস্ট বা কিছু আপনার কী বলা যায় ভাষাবিদ আছেন, তারা হয়তো মনে করেন, কিন্তু ম্যাক্সিমামই এটাকে প্রিন্সিপাল ক্লজকে একটা ক্লজ এবং অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে স্বীকার করে নিয়েছেন। এই কারণে আমরা এখানে আনছি ব্যাপারটা। তো আসেন আমরা ডিপেন্ডেন্ট ক্লজটাকে একটু ক্লাসিফাই করি। ডিপেন্ডেন্ট ক্লজ আমরা এগুলো সংজ্ঞা দিব, সমস্যা নেই। ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার ভাগ করতে পারি 3টা ভাগে প্রাথমিকভাবে। একটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট আমি ক্লজ আর লিখলাম না। একটা হচ্ছে, এগুলো সবই শিটে আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেট, আরেকটা হচ্ছে কোরিলেটিভ, আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখন বলে রাখা ভালো, সেটা হচ্ছে কোনো মানে গ্রামারিস্ট বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা
এই কোঅর্ডিনেট অথবা কোরিলেটিভ এই দুইটাকে একই ক্লজ মনে করে। হ্যাঁ, এগুলো আমি মতভেদগুলো দিয়ে দিতেছি। অনেকেই দুইটাকে একই ক্লজ মনে করে, অনেকে এটাকে অবলিক দিয়েও লেখে যে কোঅর্ডিনেট বা কোরিলেটিভ, এরকমভাবে তারা চিন্তা করে যে একই ক্লজ, মানে এটা আসলে আলাদা করে নামকরণ করার প্রয়োজন নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ আবার এটাকে আলাদা করেই বিবেচনা করে, এই কারণে আমরা আলাদা করে রাখছি। ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এবং কোরিলেটিভ এই তিনটা ভাগে ভাগ করে আপাতত আলোচনা করব। তার আগে আমরা একটু, যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে, তার আগে আমরা একটু প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটু বুঝে আসি যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কী। আমি সংক্ষেপে লিখলাম প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আসলে আমরা একটু শিটে যাই, শিট থেকে এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারবো। দেখেন, এই যে আমরা একটা বাক্য লিখেছিলাম এখানে, আই নো দ্যাট হি ইজ আ টাইকুন। এই একটা বাক্য থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা। আপনারা হয়তো অনেকে পারবেন, আমি জানি, তারপরেও যারা একদম নতুন তাদের জন্য কথাগুলো না বললে আসলে অন্যায় হবে আর কি। দেখেন, আপনি দেখেন তো এই দুইটা বাক্য আছে, একটা হচ্ছে আই নো, একটা হচ্ছে হি ইজ আ টাইকুন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই বলেন তো যে কোন বাক্যের আগে বা কোন বাক্যের পূর্বে কনজাংশন আছে? উত্তর দেন তো আপনারা দেখি, আমি উত্তর দিব না। বলেন কোন বাক্যটার পূর্বে? এখানে দুটো বাক্য আছে, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। দুটো বাক্য আছে, নাম্বার 1 নাম্বার 2 দিয়ে আমি আইডেন্টিফাই করলাম। আপনারা এবার উত্তর দেন যে কোন বাক্যটার আগে বা পূর্বে কনজাংশন আছে। আনসার দেন। আমি একদম আনসার দিতে চাই, মানে আপনি জাস্ট 1 2 লিখলে বুঝবো আমি। আমার কোশ্চেনটা হচ্ছে কোন সেন্টেন্সটার আগে বা পূর্বে কনজাংশন আছে। আপনি 1 বা 2 এভাবে লিখলেও হবে, মানে 1 হলে 1 লেখেন, 2 হলে 2 লেখেন, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই। সেকেন্ড সেন্টেন্সটার পূর্বে, অর্থাৎ এইটার পূর্বে, হি ইজ আ টাইকুনের পূর্বে। দেখেন কোশ্চেনটা কিন্তু খুবই ইজি। তারপর আমি কেন করছি, কারণ আছে। দেখেন, অনেকে হয়তো উত্তর দিতে পারবেন, আশা করি অনেকেই বুঝতেছেন। দেখেন, এই হি ইজ আ টাইকুনের আগে কনজাংশন আছে, ঠিক আছে? তাহলে আপনি প্রথমেই ধরে নেন যে যে বাক্যের পূর্বে কনজাংশন থাকবে ওই বাক্যটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এটা এই কথাগুলো লেখা আছে আমার এই শীটের মধ্যে লেখা আছে। আমি শীট যদি মানে রিডিং পড়ি আপনাদের সামনে তাহলে ভালো লাগবে না আপনাদের, এই জন্য আমি আসলে শীটের পড়াটা আমি এক্সাম্পল দিয়ে বা আমি হয়তো আমার কথা দিয়ে বা আমার লেখা দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর। বাট আমি যে কথাগুলো বলতেছি এগুলো সবই শীটে লেখা আছে, এই যে শীটটা আপনাকে দেওয়া হয়েছে। তো আমি কি বলেছি, যেই বাক্যের পূর্বে কনজাংশন থাকবে ওই বাক্যটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, আবারও বলতেছি, যেই বাক্যের পূর্বে কনজাংশন থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যদি এটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে তাইলে আপনার আর মানে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা এটা বুঝতে আপনার প্রবলেম হবে না। আপনি নিশ্চিত করেই বলতে পারবেন যে আই নো হচ্ছে এখানে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এবার আমি যদি গ্রামাটিক্যাল বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ থেকে বলি, আমি বলতে পারতাম এরকম, যেই বাক্যের অর্থ আরেকটা বাক্যের উপর নির্ভর করে সেই বাক্যটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে মানে বইয়ের ভাষা, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করেন আপনি এই বইয়ের ভাষা দিয়ে আসলে পরীক্ষার হলে ধরতে পারবেন বা ভুল করে আসবেন। দেখেন, আমি আপনাদেরকে কেন এই প্রশ্নটা করেছিলাম যে কোন বাক্যের পূর্বে কনজাংশন আছে, এই কোশ্চেনটা করার পিছনে কারণ দেখেন। এবার আপনারা আমাকে একটু বলবেন যে ধরেন আমি লিখলাম as she helped them, তারপরে বলা হলো they became very happy। এবার আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, এইখানেও দুইটা বাক্য আছে, একটা হচ্ছে as she helped them নাম্বার 1 আর they became very happy নাম্বার 2। মাই কোয়েশ্চেন ইজ টু ইউ যে এই দুইটা বাক্যের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ? আপনি 1 বা 2 যে কোনো একটা লেখেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ক্লু দিয়ে রাখলাম ডিপেন্ডেন্ট ক্লজ চাইছি আমি। ডিপেন্ডেন্ট ক্লজ যদি 1 নাম্বার হয় আপনি 1 লিখবেন, 2 নাম্বার 2 লিখবেন। সময় হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে আমি উত্তর দিয়ে দিব। As she helped them, they became very happy। অনেকেই বলতেছেন 2 নাম্বারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। 1 জন 2 জন 3 জন পাওয়া গেছে যারা বলতেছেন ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে দেখেন এখানেই কিন্তু প্যাস লেগে গেল। এক পক্ষ মানে বেশ ভালো একটা মানে কি বলা যায় পোর্শন কিন্তু আপনারা 1 বলতেছেন, আবার বেশ ভালো একটা পোর্শন আপনারা 2 বলতেছেন।
দ্যাট ইজ দ্য রিজন আই আস্কড ইউ দ্য কোয়েশ্চেন যে কোন বাক্যটার পূর্বে কনজাংশন আছে, কোন বাক্যটার পূর্বে কনজাংশন আছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোন বাক্যটার পূর্বে কনজাংশন আছে। আমি আবারও রিপিট করি, এই 1 নাম্বার বাক্য এইটার আগে কনজাংশন পাচ্ছেন নাকি 2 নাম্বার বাক্যের আগে আপনি কনজাংশন পাচ্ছেন। আমি একটু আগে যে কথাটা লিখে আসছিলাম সেটার মধ্যে যে যেই বাক্যের পূর্বে কনজাংশন থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আপনারা একটু আগেই ধরে আসছেন একটা, কিন্তু এখন আবার ভুলটা করলেন, যারা করছেন ভুলটা আর কি। আমি এখনও বলছি না কোনটা আনসার, বাট আপনারা চিন্তা করে দেখেন। আমি এইবার এই যে ক্লুটা আমি দিলাম একটু আগে কিন্তু বলেছি আমি যে যেই বাক্যের পূর্বে কনজাংশন থাকবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এবার আপনারা সবাই আরেকবার একটু মানে রিথিঙ্ক করেন তো যে আপনাদের উত্তর ঠিক আছে কিনা দেখি। যারা ভুল করছেন তারা ভুল ধরতে পারছেন কিনা দেখি একটু। মানে ভুল করতে আমাদের সমস্যা নেই, আমরা ভুল করেই শিখবো, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমাদের ভুলটা ধরতে পারতেছি কিনা। যারা আগে উত্তর দিয়েছিলেন মানে তারা একটু চিন্তা করেন যে আপনাদের কোথায় ভুলটা হয়েছিল। আমি কিন্তু এখন উত্তর দিই নাই, মানে আমি আনসার বলে দিই নাই কোনটা, বাট আপনারাই বের করতে পারবেন। আমি বলেছি কোন বাক্যটার পূর্বে কনজাংশন আছে। আপনি দেখেন একদল ভাববে যে এখানে তো কনজাংশন একটা আছে, কোনটা সেটা। আমি এবার এগুলো মুছে দিলাম। দেখেন অনেকে ভাববে এই অ্যাজ হচ্ছে কনজাংশন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, ঠিক আছে, অ্যাজ হচ্ছে কনজাংশন, কোনো সন্দেহ নাই। অনেকে ভাবতে পারে এরকম যে অ্যাজ আছে এইটার আগে, দে বিকেম ভেরি হ্যাপির আগে আছে, এরকম ভাবতে পারে। কিন্তু এটা কত বড় একটা ভুল চিন্তা। দেখেন এই বাক্যটার আগে যদি কনজাংশন থাকতো তাহলে তো এটা এখানেই থাকতো, তাই নয় কি? তো এখানে তো ততটা কি ছিল, তো বলতে পারতো যে শি হেল্প দ্যাম অ্যাজ দে বিকেম ভেরি হ্যাপি, সমস্যা কী ছিল? মানে আমরা এখানে অর্থ এত ইম্পর্টেন্স দিচ্ছি না অর্থকে, কারণ আলটিমেটলি এই ক্লজ ধরার জন্য আলটিমেটলি এত গুরুত্ব, মানে অর্থ এত ইম্পর্টেন্ট না, বা অর্থ আলটিমেটলি আপনি পারবেন পরীক্ষা হলে, ওটা নিয়ে আমাদের প্রবলেমও নাই। কিন্তু দেখেন এখানে কিন্তু সবাই অর্থ পারছেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু পুরোটা অর্থ সবাই পারছেন এখানে, কিন্তু অর্থ পারার পরে কিন্তু একদম ভুল করছেন। কারণ হচ্ছে ওই যে বেসিক জায়গাটা ক্লিয়ার হয়নি। এইখানে দুটো বাক্য আছে, একটা হচ্ছে শি হেল্প দ্যাম নাম্বার 1, একটা হচ্ছে দে বিকেম ভেরি হ্যাপি নাম্বার 2। এবার আপনার কাছে যদি কোশ্চেন করতাম, ভাই বলেন তো 1 বা 2 কোন বাক্যটার আগে কনজাংশন আছে, আপনি কি বলতেন? 1-এর আগে আছে, এই তো শি হেল্প দ্যামের আগে আছে। তার মানে আমরা কি বলেছি, যেই বাক্যটার আগে কনজাংশন আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমি প্রশ্ন করেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, উত্তর হবে 1। যারা 2 দিছিলেন তারা এবার বলেন তো আপনারা বুঝলেন কিনা, কাইন্ডলি একটু বলেন বুঝলেন কিনা বলেন। আবার দেখেন আমি যদি ঘুরে দিতাম, আমি যদি এরকম বলতাম যে এখানে বললাম যে আপনার এখানে বললাম যে শি হেল্প দ্যাম, তারপরে এখানে বললাম অ্যাজ। এইবার বলেন তো, এবার নিজেরা চিন্তা করেন তো যে এইবার কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। আবারও সেম প্রশ্নই, এই জায়গায় আমি যদি বলি ভাই 2টা বাক্য আছে, যে শি হেল্প দ্যাম একটা বাক্য, আরেকটা হচ্ছে দে বিকেম ভেরি হ্যাপি আরেকটা বাক্য। আমরা এখানে অর্থটাকে মানে ইগনোর করে যাই, অর্থ ভালো হোক মন্দ হোক সেটা পরের ব্যাপার। এবার দেখেন এবার কিন্তু দে বিকেম ভেরি হ্যাপি কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এবার আমার 2 নাম্বারটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট। সুতরাং এই একটা কনজাংশনের উপস্থিতি কোথায় এটার উপর কিন্তু আপনার ক্লজ, মানে প্রাথমিকভাবে কোনটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা কোনটা ডিপেন্ডেন্ট এটা কিন্তু ভ্যারি করতেছে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ, নাও সেকেন্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? বলেন একটু প্লিজ, কাইন্ডলি বলেন। আমরা ক্লজের প্রকারভেদে যাব, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার এই যে মানে প্রিন্সিপাল ক্লজ আর কি বলা যায় ডিপেন্ডেন্ট ক্লজের যে পার্থক্যটা, এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আরেকটা টেস্ট আপনাদেরকে করি, দেখি আপনারা কতটুকু বুঝলেন। আপনারা বলেন এরকম যদি বলি আমি যে অ্যাজ আ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, as a first student of art, he went abroad in 1925 for example. এবার আপনারা আমারে বলেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো বাক্যের মধ্যে যে আমি কোটেশন দিলাম, ওকে ঠিক আছে, সবাই আগেরটা ক্লিয়ার। এবার আপনাদের মানে আরেকটা টেস্ট, হ্যাঁ দেখি আপনারা আমাকে বলেন এই জায়গায় যেখান থেকে আমি ইনভার্টেড কমা শুরু করছি, মানে অ্যাজ থেকে শুরু করে 1925 পর্যন্ত, এই পুরো অংশের মধ্যে আপনারা আমাকে বলেন যে কোনটা এখানে কোনটা প্রিন্সিপাল, দুঃখিত, হ্যাঁ কোনটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা বলেন। ও এখানে আমি প্রশ্নটা, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখানে আমি প্রশ্নটা দুটোই করি, কোনটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ।
দুইটাই বলবেন। এবার আপনারা এক দুই না, এবার আপনারা লিখবেন পার্টটা, যে পার্টটা আপনার মনে হবে ডিপেন্ডেন্ট ক্লজ সেই পার্টটা আপনি লিখবেন, আর যে পার্টটা মনে হবে প্রিন্সিপাল ক্লজ সেই পার্টটা আপনি লিখবেন। লিখে বলেন। অনেকে দুই 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 বলতেছে, আগেরটা কি বলতেছেন আপনারা নাকি এই এক্সাম্পলটা? এই এক্সাম্পলটাকে নাম দিয়ে দিই একটা, হ্যাঁ এই এক্সাম্পলটার নাম হচ্ছে এন। এন, ঠিক আছে, এন দিলাম। এই এনের আপনারা বলেন যে মানে কোন অংশটা এখানে ডিপেন্ডেন্ট আর কোনটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেটা অবশ্যই আপনি পুরোটা লিখবেন। যে পার্টটা ডিপেন্ডেন্ট পুরোটা লিখে বলবেন এটা ডিপেন্ডেন্ট, আবার পুরোটা লিখে বলবেন এটা প্রিন্সিপাল, কারণ এটা আপনাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট, ঠিক আছে, সাইকোলজিক্যাল টেস্ট। দেখে আপনাদের কতটুকু বোঝা গেল। যেমন আরমিন রিফা আপনাকে বলছি, আপনি মনে হয় এই সাইকোলজিক্যাল টেস্টে উত্তরণ মানে কি বলা যায়, উত্তরণ ঘটাতে পারছেন নিজেকে। আপনি একটু ক্লিয়ার করেন তো আরমিনা রিফা, যে আপনি যে বলছেন যে একটাই ক্লজ, সেটা কি ক্লজ? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটাই যে ক্লজ, কি ক্লজ সেটা? আপনি কিছুটা উত্তরণ ঘটাইছেন। আচ্ছা, রাশেদ ব্যাপারী বলতেছে হি ওয়েন্ট অ্যাব্রোড প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা কি? এই যে অ্যাজ আ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এটা তাহলে কি? অ্যাজ আ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এটা তাহলে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অন্যটা ফ্রেজ। আচ্ছা, গুড। দেখেন, আমি বলেছিলাম এটা সাইকোলজিক্যাল টেস্ট। কেন? দেখেন, আমরা বলেছি কনজাংশন খুঁজে বের করতে হবে। দেখেন কি বলেছি, কনজাংশন খুঁজে বের করতে হবে। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন বা ভাবতে পারেন যে এই জায়গায় অ্যাজ মনে হয় কনজাংশন, এটা ভাবছেন না অনেকে? বলেন ইয়েস অর নো, সত্যি করে বলেন। অনেকেই ভাবছেন যে অ্যাজ এখানে কনজাংশন, অনেকেই ভাবছেন, কারণ একটু আগে একটা অ্যাজ এক্সাম্পল ছিল, একটু আগে একটা অ্যাজ দিয়ে এক্সাম্পল ছিল। দেখেন, ওই আরমিন রিফা কিংবা দুই একজন হয়তো উত্তর ঠিক দিয়েছেন, বাট বাকিরা দেখেন যারা ভুলটা করছেন, এটাকে আমরা বলি যে আবেগী ভুল। হ্যাঁ, মাঝে মাঝে পরিকল্পনা আবেগী ভুল আমরা করে আসি। আমি একটু আগে বলেছি যে কনজাংশন খুঁজে বের করতে হবে, আপনি খুঁজে বাই করছেন অ্যাজ হচ্ছে কনজাংশন। মানে আপনি চিন্তা করেন যে মানে এটা হচ্ছে এরকম, ধরেন আমি বললাম যে ভাই আপনি কনজাংশন খুঁজে বের করেন, এখন আপনি আমাকে বললাম স্যার আমি তো কনজাংশনই চিনি না, তাইলে আমি কনজাংশন খুঁজে বের করবো কীভাবে? ব্যাপারটা বুঝতে পারছি। যেমন দেখেন, যারা ভুলটা করেছেন তারা আসলে কনজাংশনই চিনেন নাই। আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য এই এক্সাম্পলটা টানছি, যে আমি যে আপনাকে বললাম ভাই কনজাংশন খুঁজে বের করবেন, এখন আপনি কনজাংশন চিনেন কি না আমি সেই টেস্টটা করে ফেলছি, এবং সেই টেস্টে ওই আরমিন রিফা সহ কয়েকজন উত্তীর্ণ হয়েছে, ম্যাক্সিমামই ফেল মারছেন। আপনারা মাইন্ড করেন, আমি একটু অনেক সময় ইনফর্মাল কথাবার্তা বলি, কারণ বেশি ফর্মাল কথাবার্তা বললে আর কি আলটিমেটলি মানে ভালো লাগে না আমার সময়। তো যাই হোক, আপনারা না চাইলে বলবো না, সমস্যা নেই। তো ফেল মারছেন কেন? দেখেন, ভাবছেন অ্যাজ হচ্ছে কনজাংশন। না ভাই, এই অ্যাজ কনজাংশন না। অ্যাজ এখানে কি? অ্যাজ এখানে একটা ফ্রেজাল, যে পুরোটাই অ্যাজ আ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এই পুরোটা একটা ফ্রেজ। যেমন একজন বলেছিলেন সম্ভবত আরমিন রিফা, যে এটা একটা ফ্রেজ, অন্যটা ফ্রেজ বলেছেন। হ্যাঁ, সেটা মানে কি ফ্রেজ এটা আমি মূলত জানতে চাই না, ফ্রেজের ক্লাসে আমরা শিখবো, বাট এটুকু সে বুঝতে পারছে বা হয়তো বেসিকটা ভালো। দেখেন, এই কারণে কিন্তু আমি বলেছিলাম জিরো থেকে শুরু করছি, কারণ দেখেন আরমিন রিফা বা এরকম হয়তো দুজন আছেন যারা ধরতে পারবেন, কিন্তু অনেকে দেখেন ধরতেই পারলেন না। পরীক্ষা হলে এটা আসবে, আপনি ভাববেন যে স্যার তো বা ভাইয়া তো আমারে করাইছিল, কনজাংশন থাকলেই সেটা হলো মানে অ্যাজ দিয়ে একটা করে আসছি, এরকম অনেকে ভাববে। কিন্তু একটু খেয়াল করেন যে কনজাংশন যেকে আমরা বলছি সে আদৌ কনজাংশন কিনা। আমি কনজাংশন চেনার জন্য একটা সহজ উপায় বলে দিই। আমরা কনজাংশনের ক্লাস করব, আমাদের পার্সোনালিটির টপিকের ক্লাস আছে, নাউন, প্রোনাউন, তারপরে আপনার এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আলাদা করে আমাদের টপিক আছে, আমরা করব। কিন্তু আজকে যেহেতু কনজাংশনের ক্লাস না, তাও একটু বলে দিই। দেখেন, কনজাংশন তখনই হবে অ্যাজ যখন ইহা কোনো বাক্যের পূর্বে বসবে, একটা সেন্টেন্সের পূর্বে বসবে। দেখেন এখানে বলছে যে এই যে এ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এটা কি কোনো বাক্য? মানে এই অংশটা কি কোনো সেন্টেন্স? আমি যদি অ্যাজটাকে এখানে মনে করি এই পর্যন্ত ধরি যে এইটুকু কোনো সেন্টেন্স? এই যে এ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এটা কি কোনো সেন্টেন্স? এই অ্যাজ যদি এইখানে থাকতো তাইলে আমি বলতে পারতাম যে হ্যাঁ, এটা কোথায় আছে, এটা একটা সেন্টেন্সের পূর্বে আছে। যে হি ওয়েন্ট, এই যে একটা সেন্টেন্স, ওয়েন্ট V2, মানে এটা টেন্সের ভার্ব, এটা ফাইনিট ভার্ব। দেখেন অনেক কিছু চিন্তা করতে পারি আমরা, ফাইনিট ভার্ব এরকম। তার মানে আমার সেন্টেন্স হইল কি না সেটাও কিন্তু ফাইনিট ভার্বের উপর ডিপেন্ড করে। আবার রিপিট করতেছি আমি,
এই যে বাক্যটা হি ওয়েন্ট, এটা কিন্তু আমি প্রথমেই বলে আসি আজকে যে হি ওয়েন্ট এটা কিন্তু একটা সেন্টেন্স। এটা সেন্টেন্স হয়েছে কেন? কারণ ভাই ওয়েন্ট একটা ফাইনিট ভার্ব। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়ে আসছিলেন প্রথম থেকেই। তাহলে আপনি বলেন তো যে এ ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট, এই জায়গায় কোনো ফাইনিট ভার্ব আছে? তাহলে ফাইনিট ভার্ব না থাকা মানে হচ্ছে সেটা কোনোভাবেই সেন্টেন্স হবে না। মানে অ্যাটলিস্ট ওই অংশটা পুরোটা মিলে আমি যদি বলি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টেন্স, দ্যাট ইজ কারেক্ট। পুরোটা যদি আমি ধরি যে এখানে এই পার্ট যদি আমি না করি, মানে ব্রেকডাউন যদি আমি না করি, অংশগুলো কিছু আলাদা না করি, আমি যদি বলি যে এস থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কি, সেক্ষেত্রে আমি একটা বাক্য বলবো, সিম্পল সেন্টেন্স বলবো আমরা, সেটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু এই যে আমি যদি ব্রেকডাউন করি এই অংশটুকু কিন্তু আমি সেন্টেন্স বলতে পারি না, তাই না? কারণ এখানে আমার কোনো ফাইন ভার্ব নাই। তার মানে অ্যাজ এখানে আলটিমেটলি কি ছিল না? কনজাংশন ছিল না। তার মানে এখানে আলটিমেটলি আরমিন রিফা যেটা বলেছে যে এখানে ক্লজ আছে একটাই, এই যে এটাই ক্লজ, এই যে হি ওয়েন্ট অ্যাব্রোড এটাই ক্লজ। এবং এখানে এটা যেহেতু ক্লজ আর কোনো ক্লজ নাই, তার মানে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, ইয়েস অর নো? তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, এটাকে অনেকে মেইন ক্লজও বলে থাকে, আপনারা যদি চান মেইন ক্লজ নামটা মনে রাখতে পারেন, অংশ থাকতে পারে। আর একটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা নিয়ে আমাদের এখন আলোচনা। আমরা মোটামুটি ধরতে পারছি যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আসেন আমার সামনে আগে আমরা বলেছিলাম যে যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর একটা সম্ভবত আছে কোরিলেটিভ ক্লজ। এইভাবে তিনটা আমরা ভাগ করেছিলাম। তো আসেন আমরা একটা কথা বলে রাখি, সাবঅর্ডিনেটের আমরা ক্লাসিফিকেশনটা করি নাই, কারণ সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশনটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট। সাবঅর্ডিনেট ক্লজকেও আমরা তিনটা ভাগে ভাগ করি। আমরা সাবঅর্ডিনেট ক্লজকে একটা নাম দেই হচ্ছে নাউন ক্লজ, যেটা আমাদের পরীক্ষা বেশি আসে। 2 নাম্বারটা নাম দেই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নাম্বারটার নাম দেই হচ্ছে, মানে তিনটাই আসে পরীক্ষায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ। মানে এই তিনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটা প্রকারভেদ, এবং আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা প্রকারভেদই। সাবঅর্ডিনেট ক্লজের এই তিনটা ক্লাসিফিকেশনই বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম সময় প্রশ্ন এখান থেকে আসে। কিন্তু আমরা আসলে একদম বেসিক থেকে আলোচনাটা বোঝার সুবিধার্থে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেগুলো করলাম। এবং আমি আপনাদেরকে বলে রাখতে পারি, আপনারা যদি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি সেটা যদি আপনারা অ্যাভয়েড করে যান, পরীক্ষায় ক্লজ আপনারা এই তিনটা ভালো করে বুঝলেই আপনারা সেটা পারবেন। এখন আপনার কাছে নিজের কাছে চিন্তা করে দেখেন যে আপনি শুধু পরীক্ষায় মানে পারতে চান নাকি বিষয়টা পুরোপুরি বুঝতেও চান। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি শুধু পরীক্ষায় একটা কারেকশন করতে চাই, তাহলে আপনি ভাই এত কিছু দরকার নেই, আপনি এই পার্টটা অ্যাভয়েড করে গিয়ে আপনি এখান থেকে আলোচনা শুরু করে পরীক্ষায় আপনারা পারবেন। কিন্তু ধরেন আপনার পরীক্ষায় কিন্তু এই তিনটার বাইরেও একদম বেসিক থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখান থেকে প্রশ্ন সবসময় হয়েছে, সবসময় হয়। এখন এমনও করতে পারে একটা প্রশ্ন করে দিল যে এটা আই নো দ্যাট হি ইজ আ ডিফেন্ড, এইটার মধ্যে আপনাকে আন্ডারলাইন করে দিল যে ভাই বলেন তো আই নো, অথবা বললো যে হি ইজ আ ডিফেন্ড, এটা আসলে কি ক্লজ বা আদৌ ক্লজ কিনা, বা ক্লজ হলে এটা প্রিন্সিপাল নাকি এটা ডিপেন্ডেন্ট, এইটুকু থাকতে পারে। মানে এর মধ্যেও তো ঘুরতে পারে প্রশ্নটা, এত ডিপলি নাও আসতে পারে, মানে এত নিচের দিকে নাও নামতে পারে, তো তখন আপনি আটকে যাবে। সুতরাং এই জন্য আমাদের আলোচনা করতে হবে। ওকে, আসেন আমরা একটু সাবঅর্ডিনেট ক্লজটা চেষ্টা করি বুঝার। এখানে আমরা বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজ বেসিক্যালি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা রিলেটেড বা যুক্ত থাকে। আমি যদি একটু জুম আউট করি আপনার জন্য দেখতে সুবিধা হবে। এই যে আমরা বলেছি সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। এখন আপনি বলবেন যে ভাই সাবঅর্ডিনেট কনজাংশন আবার কি জিনিস? তাহলে আসেন আমরা একটু মানে হোমওয়ার্ক করে আসি, মানে একটু কি বলা যায় ফ্ল্যাশব্যাক দিয়ে, বা আপনি বলতে পারেন যে আমরা একটু কনজাংশন নিয়ে দুটো কথা বলি। সেটা হচ্ছে দেখেন, আমরা একটা কাজ করি, আমরা কিছু রিলেটিভ কনজাংশন চেষ্টা করি বোঝার। মানে আমরা এই মুহূর্তে আছি কনজাংশনে, একটু খেয়াল করেন। মানে যেহেতু আমাদের এই যে বললাম সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, তাহলে যেহেতু মানে কনজাংশনে তো একটু আগে আপনি ধরতে পারেন নাই, তাহলে আপনি সাবঅর্ডিনেট কনজাংশন কেমনে বুঝবেন? তো এই জায়গায় আমরা একটু কী করি, একটু কনজাংশন নিয়ে একটু আমরা একটা ছোটোখাটো একটা রিসার্চ করে আসি। যেমন আমরা বলেছি প্রথমে রিলেটিভ কনজাংশন, কারণ এই পার্টটা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি কনজাংশন ধরতে পারেন তাহলে আপনার জন্য এই ক্লজগুলো ধরা সহজ। এই কারণে কনজাংশন একটু বুঝে আসার প্রয়োজন। তো রিলেটিভ কনজাংশন কি? আপনি দেখবেন প্রায় আপনারা দেখেন এরকম যে এই ধরনের কিছু কনজাংশন থাকে, যে আইদার অর থাকে না, তারপরে থাকে নাইদার নর, মানে জোড়ায় জোড়ায়।
যেটাকে আমরা বলি জোড়ায় জোড়ায়। তারপরে আমরা বলি যে কি বোথ, বোথ অ্যান্ড, মানে এরকম বলি না যে হি কি বলা যায় বোথ কামাল অ্যান্ড জামাল, হ্যাঁ এরকম বলি না যে বোথ কামাল অ্যান্ড জামাল এরকম। তারপর আরও আছে, যেমন ধরেন আপনি বলতে পারেন যে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট দিয়ে রাখলাম, অনেক সময় অলসো থাকে না, বাট দিয়েও বাট থাকতে পারে। তাহলে এই যে যেই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় দেখি আমরা আইদার, অর, নাইদার, নর, বা এগুলো মনে রাখেন, এর বাইরে আর লাগবে না মনে রাখা, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, এগুলোকে আমরা বলি কো রিলেটিভ কনজাংশন। এটা আমি কেন বুঝলাম এখানে, এটা এই মুহূর্তে বোঝার দরকার নেই, একটু পরে বুঝবেন। আসেন আমরা যাই কো অর্ডিনেট কনজাংশন, কো অর্ডিনেট কনজাংশন। আচ্ছা, কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট কনজাংশন বলতে আমরা কি বুঝি দেখেন, আমরা আমরা প্রায় সময়ই যে কম্পাউন্ড সেন্টেন্স চিন্তা করি, কম্পাউন্ড সেন্টেন্স আমরা অনেকেই চিনি, কম্পাউন্ড সেন্টেন্স যদি নাও চিনি তাহলে আমরা একটু এইভাবে চিন্তা করতে পারি যে এই যে আমরা দুইটা বাক্যের মাঝখানে অনেক সময় অ্যান্ড দেখি, অনেক সময় বাট দেখি, অনেক সময় দুইটা বাক্যের মাঝখানে আমরা আরও কিছু কিছু বিষয় দেখি, যেমন ধরেন সেমিকোলন দেখি, কমা দেখি, কোনো কোনো ক্ষেত্রে দুইটা বাক্যের মাঝখানে আমরা ফর দেখতে পাই, দুইটা বাক্য বলছি কিন্তু দুইটা বাক্যের মাঝখানে বলতেছি, এন্ড দেখি, বাট দেখি, কমা দেখি, সেমিকোলন দেখি, অনেক সময় আমরা ড্যাশ দেখি, অনেক সময় আমরা কোলন ড্যাশ দেখি, হ্যাঁ এগুলো মাথায় রাখেন। তারপরে ধরেন আমরা দুইটা বাক্যের মাঝখানে আমরা ইয়েট দেখতে পাই, ইয়েট অনেক সময় থাকে, দুইটা বাক্যের মাঝখানে বলতেছি। আমি যখনই বলতেছি বাক্য, যখনই বলতেছি বাক্য তখনই সেখানে আপনি মাথায় রাখবেন ওই যে ফাইনিট ভার্ব, খেয়াল করেন এটা মাথায় রাখেন, যতক্ষণ পর্যন্ত ক্লজের আলোচনা চলবে, ইভেন ফ্রেজের আলোচনা চলবে সামনে, তখন এগুলো আপনার মাথায় রাখতে হবে যে বাক্য মানে আমার জন্য কি ফাইনিট ভার্ব। তার মানে আমি যখন বলতেছি দুইটা বাক্যের মাঝখানে, তার মানে খেয়াল করেন কী হবে ঘটনাটা, একটা বাক্য একটা বাক্য, এখানে একটা ফাইনিট ভার্ব থাকবে, এখানে একটা ফাইনিট ভার্ব থাকবে, এই দুইটা বাক্যের মাঝখানে আমার কি চাই, এইগুলো চাই, অ্যান্ড, বাট, তারপর হচ্ছে আপনার সেমিকোলন, কমা, কোলন, কোলন ড্যাশ, ফর, ইয়েট, কিংবা আপনার সো থাকতে পারে, এগুলো, অথবা থাকতে পারে নর থাকতে পারে। তো এরকম দুটো বাক্যের মাঝখানে যদি আপনি এগুলো পান, তাইলে এই কনজাংশনগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন। দুঃখিত। ব্যাপারটা দেখেন, এই বিষয়টাকে আমরা আরও সহজে মনে রাখতে হলে আমরা এইটা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এরকম, ফ্যান বয়েজ, এটা আপনারা অনেকে জানেন, যারা বই পুস্তক পড়তেছেন তারা জানেন, বিভিন্ন বই থাকে এটা। ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ বলতে আমরা কি বুঝি, আমরা এই এফ এ আমরা ফর বুঝবো, আমরা এতে বুঝবো অ্যান্ড, আমরা এন এ বুঝবো নর, আমরা বিতে বুঝবো বাট, আমরা ওতে বুঝবো অর, ওয়াইতে বুঝবো ইয়েট, আর সো এসে বুঝবো সো। এই যে এটা ফ্যান বয়েজ, এই আপনি এইভাবে মনে রাখতে পারেন। এছাড়াও আমাদের কোলন, কোলন ড্যাশ, সেমিকোলন, কমা, অথবা শুধু ড্যাশ, হ্যাঁ, বা হাইফেন, এই জিনিসগুলো যদি থাকে, তার যদিও আমাদের এগুলো দিয়ে আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের এই ধরনের বাক্য হয়তো দিয়ে আমাকে ক্লজ নির্ণয় করতে বলে না, বাট থাকতে পারে। আমরা এক্সাম্পল দিব একটু পরে, কারণ তখন বুঝবেন। এই জায়গায় কিন্তু আমি ক্লজ বুঝাচ্ছি না, আমি একটু রিপিট করি, এই জায়গায় কিন্তু আমি ক্লজ বুঝাচ্ছি না, এখানে আমি কনজাংশন বুঝাচ্ছি। প্লিজ এটাকে কেউ আবার মনে করেন না আমি কনজাংশন বুঝাচ্ছি। আমি কনজাংশন বোঝানোর আগে আমার মনে হইলো যে একটু মানে ক্লজ বোঝানোর আগে আমার মনে হলো একটু কনজাংশনটা বুঝাই নিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে দেখেন এই যে বললাম ফ্যান বয়েজ, এই যেগুলো লিখলাম এগুলো বা এই যেগুলো, তো দুইটা বাক্যের মাঝখানে এই ফ্যান বয়েজের যে কোনো একটা থাকবে বা এর মধ্য থেকে যে কোনো একটা থাকবে, তাইলে আমরা এটাকে বলবো, এগুলোকে বলবো আমরা, এই যে এটাকে বলবো আমরা একটা কোঅর্ডিনেট কনজাংশন, এটাকে বলবো একটা কোঅর্ডিনেট কনজাংশন, এটাকে বলবো একটা কোঅর্ডিনেট কনজাংশন, এগুলো ঠিক আছে। এমনকি আপনারা হয়তো অবাক হয়ে যাবেন শুনে, এই যে আমি বলেছি কোলন, কোলন ড্যাশ, সেমিকোলন বা কমা বা ড্যাশ, দিজ আর অলসো কনসিডার্ড টু বি আ কনজাংশন। আমরা যে বলি যে কি বলে আপনার ওই সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ক্ষেত্র বিশেষে আমরা যেগুলোকে ওই যে কি বলা যায় জ্যোতি চিহ্ন হিসেবে ব্যবহার করি, বা এই যে আমরা যেদিকে বলি আপনার এই যে এই ধরনের চিহ্নগুলো যে ইংরেজি বা বাংলায় ব্যবহার করি, ক্ষেত্র বিশেষে এরাও কিন্তু তাদের রূপ চেঞ্জ করে ফেলতে পারে।
তো এই জায়গায় আমরা সেটা বলছি না, বাট হতে পারে। দেখেন এই এক্সাম্পলে আসে, দেখেন আমরা এরকম বলতে পারি যে, একটা এক্সাম্পল দেখেন, বলা হলো মাউন্ট এভারেস্ট is very risky to climb up for there is snow all over. আপনাদেরকে যদি আমি প্রশ্ন করতাম যে ভাই আপনারা আমাকে একটু বলেন যে এই বাক্যে পুরো অংশের মধ্যে এই যে ফর, এইটা কি আদৌ, এটা কি আসলে, এটার কোন পার্টস অফ স্পিচ? একজন বলছেন দ্যাট, এমডি মোহাম্মদ ওয়াহিদ, দ্যাট নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে না। হ্যাঁ, এই মুহূর্তে আলোচনা চলছে ফ্যান বয়েজ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, দ্যাটের ব্যাপারে আসবো আমরা একটু। তাহলে আপনারা তো কো রিলেটিভ বুঝে আসছেন, ডান, কো রিলেটিভ ডান। এখন আমরা বুঝতেছি কোঅর্ডিনেট, ঠিক আছে? এটা বুঝতেছি। তো এই কো রিলেটিভের মধ্যে দ্যাট ছিল না, ঠিক আছে? দ্যাট ছিল না। ইভেন আই ক্যান অ্যাসিওর ইউ যে কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যেও দ্যাট থাকবে না, ঠিক আছে? তো আসেন, তা আমরা আপনাদের জন্য প্রশ্ন রাখলাম যে আপনারা বলেন যে এই পুরো অংশের মধ্যে ফর আসলে কি। আপনাদের অপশন হচ্ছে ফর হচ্ছে প্রিপোজিশন অথবা ফর হচ্ছে কনজাংশন। আচ্ছা, যদি কেউ আপনারা উত্তর দেন ফর কনজাংশন, তাহলে আপনার জন্য আমার নেক্সট প্রশ্ন কি কনজাংশন? এটা কি কোঅর্ডিনেট কনজাংশন নাকি এটা কো রিলেটিভ কনজাংশন? এই দুটো অপশন। যেমন একজন বলছেন প্রিপোজিশন, যেমন অনন্যা আক্তার অন্তি বলছেন প্রিপোজিশন। হয়তো আপনি একদম ইনিশিয়াল পর্যায়ে আছেন, এই কারণে হয়তো ভুলটা করলেও করতে পারেন, যদি ভুল হয় আর কি। আমি আর 2-1টা উত্তর দেখবো আর কি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর 10-15 মিনিটের মতো থাকবো। আমাদের ক্লাস আমরা চেষ্টা করবো 1 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলা, কারণ অনলাইনে ক্লাস আসলে করতে অনেক কষ্ট হয় অনেকের। ডাটা থাকে না, নেট থাকে না, আবার একটা না স্ক্রিনে তাকায় থাকতেও সমস্যা, নানা প্রবলেম। তারপরেও কিছু করার নেই, আমাদের করতে হবে। যেমন একজন বলছেন কনজাংশন, তাহলে আপনার জন্য আমার সেকেন্ড প্রশ্ন যে কি কনজাংশন, কোঅর্ডিনেট নাকি কোরিলেটিভ? এটা কিন্তু সহজ, যে বুঝবেন কনজাংশন তার জন্য এটা কি কনজাংশন, দুটো অপশন দিচ্ছি, কারণ আমরা দুইটাকে কো রিলেটিভ করেই আসছি। সুতরাং সেখানে আমাদের আর মানে ভেতর লাগার কোনো প্রশ্ন নাই। তো যারা বলছেন প্রিপোজিশন তারা ভুলটা বলছেন। দেখেন আমরা সময় দিব না এখানে বেশি, কারণ এটা সহজ জিনিস। প্রিপোজিশন উত্তর হবে না। আমরা হয়তো ফরকে সারা জীবন প্রিপোজিশন মনে করি, মানে উত্তর করে আসছি, বা হয়তো ভুল অনেক সময় জেনে আসছি। প্রিপোজিশন হতে পারতো, কিন্তু এই বাক্যে সেটা প্রিপোজিশন না। দেখেন কেন না, এই উত্তরটা একটু দেখেন, অনেক হয়তো বুঝে গেছেন। দেখেন, খেয়াল করেন, আমরা বলেছিলাম এই যে ফ্যান বয়েজ, এই ফ্যান বয়েজের মধ্যে এফ, এটাই তো ফর, তাই না? এই এফই তো প্রথমে ছিল, ফর। আচ্ছা, আমরা বলেছিলাম যে ফ্যান বয়েজ কই থাকবে? দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকবে। দুইটা সেন্টেন্স বলতে কি, এইখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এখানেও একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার আপনি মিলায় দেখেন তো, এই যে প্রথম যে বাক্যটা, এই যে এটা, মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি টু ক্লাইম্ব আপ, এই অংশের মধ্যে ফাইনাইট ভার্ব কি আছে? ইয়েস অর নো? আপনারা নিজেরা চিন্তা করেন, আমি সময় দিব না, বিকজ এখন আর চাই না সময় দিতে, কারণ সহজ জিনিস। আমি উত্তরটা জাস্ট আপনার সাথে মানে একটু কী বলা যায়, এটাকে সুর মিলিয়ে বলি আর কি। এই ইজ এখানে ফাইনাইট ভার্ব, কেন একটু আগে বুঝে আসছি, প্রথম থেকে বুঝে আসছি। আবার দেখেন এই যে ফরের পরে দেখেন, আমরা বলেছিলাম পরবর্তী যে বাক্যটা, এই যে দেয়ার ইজ, এই বাক্যটা আমি যদি অন্য কালার দিয়ে লিখি, বাক্যটাকে আমি যদি একটু অন্য কালার দিয়ে লিখি, কী কালার দিতে পারি? কালোই দিই, ওকে। দেয়ার ইজ স্নো অল ওভার, আরেকটা পার্ট বা আরেকটা বাক্য আপনি দেখেন তো, এই বাক্যের মধ্যেও মানে এই অংশের মধ্যেও ওই যে একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, এই দেখেন ইজ ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলেছিলাম যে ফর তখনই কোঅর্ডিনেট কনজাংশন হবে বা কনজাংশন হবে যখন এইরকমভাবে দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত বা দুইটা সেন্টেন্সের মাঝখানে সে বুঝবে, এবং আমাদের সে শর্ত পূরণ করছে। এই মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি টু ক্লাইম্ব আপ একটা সেন্টেন্স, এইটা আমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি একটা বাক্য, আমার একটা ফাইনাইট ভার্ব আছে। আবার দেখেন ফরের পরে দেয়ার ইজ স্নো অল ওভার, ইজও একটা ফাইনাইট ভার্ব, এটাও একটা বাক্য। দ্যাট মিনস এই ফর আর প্রিপোজিশন নাই, কারণ প্রিপোজিশন কখনো
দুইটা বাক্যকে জয়েন করে না। আবার রিপিট করি আমি, প্রিপোজিশন কখনো দুইটা বাক্যকে জয়েন করে না। প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যের অন্যান্য অংশের সাথে, বিশেষ করে নাউনের পূর্বে বসে সেই অংশটাকে অন্যান্য অংশের সাথে অর্থগত একটা সম্বন্ধ বা একটা সম্পর্ক নিশ্চিত করা। আমরা দেখবো প্রিপোজিশনের ক্লাসে। কিন্তু প্রিপোজিশন কখনোই দুইটা বাক্যের মাঝখানে বসে না। বা আপনি এটাও বলতে পারেন যে প্রিপোজিশন কখনোই কোনো একটা সেন্টেন্সের পূর্বে বসে না। যেমন দেখেন, এই যেটা সেন্টেন্স, দেয়ার ইজ নো অল ওভারটা বাক্য না, এরকম একটা পূর্ণাঙ্গ বাক্যের পূর্বে কখনোই প্রিপোজিশন বসে না। ঠিক আছে, প্রিপোজিশন বসে একটা নাউনের পূর্বে বা নাউন প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে, বা আপনি বলতে পারেন ফ্রেজ যুক্ত করে বা ফ্রেজাল মানে অংশ হয়ে। সুতরাং আমাদের এই ফর হচ্ছে এখানে একটা কনজাংশন, এবং সেটা কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। আবার দেখেন, আপনাকে বলতে পারে ভাই বলেন তো ডু অর ডাই। এখানে আপনাকে বললো যে বলেন তো এই অর এইটা কি কোঅর্ডিনেট কনজাংশন হয়েছে নাকি হয় নাই? আপনারা বলেন তো দেখি। আমাদের কিন্তু অর কিন্তু আমাদের ফ্যান বয়েজে ছিল। আমাদের ফ্যান বয়েজটা ভুলে যাওয়া যাবে না, ফ্যান বয়েজ এখানে কিন্তু ও ছিল। ঠিক আছে, সুতরাং আপনি চিন্তা করেন যে ও যেহেতু এখানে আমার ফ্যান বয়েজের মধ্যে ও ছিল, তাহলে এবার আপনি শর্ত দিয়ে চিন্তা করেন যে মিলে কিনা। ইয়েস, অনেকে যেমন ইমরান ইন্না বলতেছেন না, কারণ আপনি মনে হয় প্রথম থেকে ক্লাসে আজকে ছিলেন না, হয়তো মাঝে জয়েন করেছেন বা হয়তো প্রথম অংশ মিস করেছেন কোনো কারণ। দেখেন ভাই, এটা একটা সেন্টেন্স এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। এটাও একটা সেন্টেন্স, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। কারণ আপনি কি মানতে চান না যে এই ডু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? বলেন তো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? আবার ডাই এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বা আপনি এটাকে হয়তো ইম্পারেটিভ না বললেও আপনি এটাকে ভেঙে যদি বলেন ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে একটা সেন্টেন্স তো অ্যাটলিস্ট, এটা পুরোটাই একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মধ্যে এই ডু কিন্তু আপনি যদি আলাদা করে বলতেন যে ডু, শুধু যদি এতটুকু বলতেন কাউকে যে ডু মানে করো, তা এটা বাক্য হইতো না? অবশ্যই বাক্য হইতো, অবশ্যই বাক্য হইতো, তাই নয় কি? সুতরাং যেহেতু এটা বাক্য, ফাইনাইট ভার্ব ডু এটা ফাইনাইট ভার্ব, আবার ডাইও একটা বাক্য, অবশ্যই ফাইনাইট ভার্ব। আপনি যদি ডাইকে ভেঙেও লেখেন যে ইউ উইল ডাই, ইউ উইল ডাই, তারপরেও ডাই এখানে ফাইনাইট ভার্বই থেকে যাবে, যাবে না? বলেন তো। কারণ এই যে টেন্স, এই যে টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছি? ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে টেন্সে পড়ে গেছে। আমরা প্রথমেই বলে আসছিলাম আজকে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে টেন্সের স্ট্রাকচারে পড়ে গেলেই সেটা ফাইনাইট ভার্ব। তাহলে ডাই কিন্তু টেন্সের স্ট্রাকচারে পড়েছে, আর ডু তো আগে থেকেই পড়া। কারণ কি? ডু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এই অর এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন। আমি কি বুঝতে পারতেছি? আসেন এবার আসেন, তাহলে আমরা রিলেটিভ বুঝলাম, ডান। আমরা কোঅর্ডিনেট বুঝলাম, ডান, মানে কনজাংশন আর কি। এবার আসেন সাবঅর্ডিনেট কনজাংশন। ভাই আপনি যদি দুটো বুঝে থাকেন তাহলে এই দুইটার বাইরে যা আছে সবই হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এটা আপনি যদি মনে করেন যে এভাবে মনে রাখবেন তাও পারেন, বা আলাদা করে মুখস্থ করতে পারেন তাও পারেন। আমি যা বলেছি যে কোরিলেটিভ এবং কোঅর্ডিনেটের বাইরে যা পাবেন সবই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। দেখেন আপনাদের এই সম্ভবত সর্বশেষ 46 কিংবা 45 বিসিএসসি প্রিলিমিনারিতে প্রশ্ন আসছিল যে ওয়াক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য বাস বা মিস দ্য ট্রেন, সামথিং এরকম ছিল। প্রশ্ন করা হয়েছিল যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো সেন্টেন্সটা কি সেন্টেন্স। আমি উত্তরটা পরে যাব, আগে দেখেন। এই যে বললাম কোরিলেটিভ এবং কোঅর্ডিনেট, এই দুই ধরনের কনজাংশন ব্যবহৃত হয় সবসময়ই কম্পাউন্ড সেন্টেন্সে। তার মানে আপনি এখান থেকে ওয়ান কাইন্ড অফ সেন্টেন্সও শিখে গেলেন যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে একটা কনজাংশন এটা কোঅর্ডিনেট বা কোরিলেটিভ, তাহলে আপনি বলতে পারবেন যে ওই অংশটা বা ওই বাক্যটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ব্যাপারটা ক্লিয়ার? এই যে বলছিলাম ডু অর ডাই, তার মানে আপনি বুঝছেন যে অর একটা কোঅর্ডিনেট কনজাংশন, তার মানে এই ডু ও ডাই একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, ব্যাপারটা এরকম। একইভাবে কোরিলেটিভ, আমি যদি একটু যে বললাম যে মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি, এটুকু যেটা বললাম, এটা কিন্তু একটা
এটা কিন্তু একটা, এই যে এটা মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি টু ক্লাইম্ব আপ ফর দেয়ার ইজ স্নো অল ওভার, এটা কিন্তু একটা কম্পাউন্ড, আপনার কি কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন এই বাক্যটা যদি পরীক্ষায় দিত, দিয়ে যদি বলতো যে ভাই বলেন তো এটা কি সেন্টেন্স, দেখতেন ম্যাক্সিমাম বলে ফেলতো কমপ্লেক্স, ম্যাক্সিমাম। কেন? কারণ বাক্যটা একটু বড় বাক্য হওয়াতে আমাদের অনেকের মধ্যে একটা মানসিকভাবে মানে মাথার মধ্যে কাজ করে, মাইন্ড করে না কেউ, যে বাক্য একটু বড় হলেই মনে হয় সেটা কমপ্লেক্স হয়ে যাবে, মানে এরকম মনে হয়। কিন্তু খেয়াল করেন আমরা বলেছি ওই যে ফ্যান বয়েজ যখন দুইটা পূর্ণাঙ্গ বা মানে ফাইনাইট ভার্বযুক্ত বাক্যের মাঝখানে থাকবে তখন সেটা এই ফ্যান বয়েজ এগুলোকে বলি আমরা কোঅর্ডিনেট কনজাংশন, এবং তখন বাক্যটা হবে কম্পাউন্ড বাক্য, মানে কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাট মিনস এই মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং এই ফর একটা কোঅর্ডিনেট কনজাংশন। একইভাবে যখন আপনি বলতেছেন ডু অর ডাই তখনও কি এই অর একটা কোঅর্ডিনেট কনজাংশন এবং সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আপনি যখন বলতেছেন যে ওই যে আইদার ইউ অর ইউর সিস্টার ডিড দ্য ওয়ার্ক, তখন আপনি যে বলতেছেন আইদার ইউকে আপনি বলতেছেন কো-রিলেটিভ কনজাংশন, দ্যাট মিনস বাক্যটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে কোঅর্ডিনেট আর কো-রিলেটিভ এই দুই ধরনের কনজাংশন যখন থাকে তখন বাক্যটা কি হয়, বাক্যটা হয় কম্পাউন্ড। আর যখনই এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো বাক্য থাকে তখন সেই বাক্যটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আবার বলি, যখনই কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে বাক্য থাকে তখন সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনারা বলেন, এই যে বলা হচ্ছে ওয়াক ফার্স্ট লিস্ট, এইখানে লিস্ট এইটা কি আপনারা নিজেরাই বলেন, এইটা কি কোঅর্ডিনেট কনজাংশন, এটা কি কো-রিলেটিভ কনজাংশন, নাকি এটা সাবঅর্ডিনেট কনজাংশন? যদি এটা সাবঅর্ডিনেট কনজাংশন হয় তাহলে বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আপনারা বলেন, আমরা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ কনজাংশনে কিন্তু লিস্টকে দেখি নাই, আমরা কো-রিলেটিভ কনজাংশনেও লিস্টকে দেখি নাই, তার মানে আমরা এখানেও পাই নাই, তাইলে ধরে নেন অবশ্যই এটা সাবঅর্ডিনেট কনজাংশন এই লিস্ট, তাইলে বাক্যটাও কমপ্লেক্স। ব্যাপারটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা একটু কাইন্ডলি বলবেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা শেষের দিকে মানে এই আজকের আলোচনার শেষ পার্টে যদি ক্লিয়ার থাকেন আমরা শীতের দিকে যাবো, একটু দেখেন ক্লিয়ার কিনা, মানে কনজাংশন পার্টটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হইলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, সামনে আগানো অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমরা যে বললাম সাবঅর্ডিনেট ক্লজ, এখন আমি সহজেই বলে দিব সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইকুয়াল টু সাবঅর্ডিনেট কনজাংশন। শেষ, আপনি বুঝে যাবেন ঘটনা কি ঘটছে। আবার বলি, সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইকুয়াল টু সাবঅর্ডিনেট কনজাংশন। আপনি যদি একটা কনজাংশনকে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে প্রুফ করতে পারেন তাহলে ওই কনজাংশনের মানে ওই কনজাংশন থেকে শুরু করে যে বাকি পার্টটা, এই বাকি পার্টটাকে আপনি বলতে পারেন সাবঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল দিয়ে আসেন, আমরা একটা এক্সাম্পল দিতে পারি এরকম, যেমন ধরেন আমি এই বাক্যটার দিকে তাকাই, এই বাক্যটা বলা হচ্ছে, আমি একটু জুম করি তাহলে আপনারা হয়তো একটু বুঝতে সুবিধা হয়। বলা হচ্ছে অ্যাজ হি ট্রাইড হার্ড হি গট GPA 5, এই বাক্যটা অ্যাজ হি ট্রাইড হার্ড হি গট GPA 5। এবার আপনারা আমার বলেন তো, এই যে বাক্যটা দুইটা বাক্য এখানে আছে, একটা হচ্ছে হি ট্রাইড হার্ড আর এটা কোনটা, হি গট GPA 5, দুটো বাক্য আছে। ওকে, আপনি অবশ্যই আমার সাথে এখন একমত হবেন যে এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ আমরা অলরেডি প্রিন্সিপাল ক্লজের আলোচনাটা শিখে আসছি, বুঝে আসছি, এবং আমরা মোটামুটি ধরতে পারবো, কারণ আমরা জানি যে এই অ্যাজ এই হি ট্রাইড হার্ডের আগে আছে, তার মানে আমরা বলেছিলাম যেই বাক্যটার আগে কনজাংশন থাকবে সেই বাক্যটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ। তাইলে এই হি ট্রাইড হার্ড এই অংশটা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা ভাগ করেছিলাম 3 ভাগে, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট আর একটা কো-রিলেটিভ। তাইলে এখন আমি কিভাবে বুঝবো এটা সাবঅর্ডিনেট কিনা? এবার আপনাকে বুঝতে হবে অ্যাজ আপনার কোন ধরনের কনজাংশন। আপনি যদি প্রমাণ করতে পারেন বা যদি আপনি বুঝতে পারেন যে অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে আপনার জন্য আন্ডারলাইনকৃত যে অংশটা, এই অংশটা, অর্থাৎ যেটাকে আমি আন্ডারলাইন করে বলেছি যে অ্যাজ হি ট্রাইড হার্ড, এই অংশটা, এইটা হচ্ছে আপনার জন্য একটা
সাবঅর্ডিনেট ক্লজ। ব্যাপারটা কি বোঝা গেছে? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখেন এই অ্যাজ হি ট্রাইড হার্ডটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা আরেকটা এক্সাম্পল দিই, আপনাদের ফ্রেশ একটা এক্সাম্পল দিই। আমি যদি এরকম প্রায় আমরা দেখি যে এরকম বলি যে হি ইজ poor, although he is honest। মানে ওই কম্পাউন্ড যে বাক্যটা যে হি ইজ পোর বাট অনেস্ট, ওটাকে আমি কমপ্লেক্স বানিয়ে দিচ্ছি। দেখেন খেয়াল করেন, আপনার জন্য কোশ্চেন হচ্ছে এই অলদো থেকে শুরু করে এই পার্টটুকু কি ক্লজ? বলেন কি ক্লজ? আমি কোশ্চেনটা আরও কঠিন করে ফেলতে পারতাম যে এখানে আসলে মানে প্রিন্সিপাল ক্লজ কোনটা বা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, বা ডিপেন্ডেন্টের মধ্যে আসলে সাবঅর্ডিনেট কোনটা, কোঅর্ডিনেট কোনটা, এরকম প্রশ্ন করা যাবে, বিভিন্নভাবে প্রশ্ন করা যাবে। তো আমি একদম আপনাকে রুট লেভেলে গিয়ে প্রশ্নটা করলাম যে এই অলদো থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, নাকি এটা কোঅর্ডিনেট ক্লজ, নাকি এটা কোরিলেটিভ ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। শাহ পরান বলতেছেন সাবঅর্ডিনেট ক্লজ। কেন বলতেছেন? অনেকেই হয়তো একমত হবেন সাবঅর্ডিনেট, কারণ আপনারা জানেন যে এই যে অলদো এটা কি, এটা আমাদের ওই কোরিলেটিভ কনজাংশনও না, অলদো আমার কোঅর্ডিনেট কনজাংশনও না। সুতরাং এটা অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ যেহেতু এই অলদো যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাইলে অলদো থেকে শুরু করে বাকি পার্টটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তাহলে আশা করি আমাদের আজকে আমরা যে পর্যন্ত চেষ্টা করছি বুঝার যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। আচ্ছা, আমরা তাইলে বাকি দুইটাও একটু দেখি। যে আমরা তো বুঝলাম যে সাবঅর্ডিনেট ক্লজ তো বুঝলাম, আজকে আমরা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে যাব না, ঠিক আছে? কারণ এই পার্টটা একটু জটিল। তো প্রথম ক্লাসে আমরা যে সাবঅর্ডিনেট 3টা প্রকারভেদ, নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলোতে আজকে আমরা যাব না, ঠিক আছে? কারণ আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা একটু মানে রিল্যাক্স থাকি, যেহেতু এই আলোচনাগুলো জটিল এবং কিছু প্যাচগুজ আছে। সুতরাং এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত, যদিও আমাদের ক্লজের ক্লাস 3টা হওয়ার কথা থাকে, সাধারণত আমি 3টা ক্লাস নেই, বাট আশা করি 2টাতেই কভার করা যাবে, আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। তো দেখেন, আমরা এবার দেখব, আমরা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, বলছিলাম না? একটা দুঃখিত, আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোরিলেটিভ ক্লজ। তাহলে আমরা মোটামুটি সাবঅর্ডিনেট ক্লজ ধরতে পারছি, কিন্তু আপনাদের জন্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়ে গেল আগামী ক্লাসের জন্য, যে সাবঅর্ডিনেটের মধ্যে কোনটা নাউন, যেটা আসল প্রশ্ন বা যেটা আসলে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসে বেশি, সেটা আজকে আমরা ধরলাম না। কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব, এই সাবঅর্ডিনেট 3টা প্রকারভেদের মধ্যে কোনটা কি? যে আমরা একটু বললাম যে অলদো হি ইজ অনেস্ট, এটা আসলে নাউন সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজ, নাকি এটা অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আলোচনা আগামী ক্লাসে করবো। আসেন আমরা একটু কোঅর্ডিনেট আর কোরিলেটিভটা ধরি। যেমন দেখেন, আপনাকে বলছে এটা প্যাস আছে, দেখেন ডু অর ডাই। আপনার জন্য প্রশ্ন, খুবই পেঁচানো প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি আমাকে বলবেন এই পুরো অংশের মধ্যে কোন অংশটা কোঅর্ডিনেট ক্লজ, কোন অংশটা, এই ডু এটা নাকি ডাই এটা? মানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে কোন অংশটা কোঅর্ডিনেট ক্লজ, এই 1 নাম্বার না 2 নাম্বার? এমডি ওয়াহিদ বলছে অ্যাডজেক্টিভ ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা আমরা আগামী ক্লাসে শিখবো, ঠিক আছে? আমাদের এইটা যেটা এক্সাম্পলটা দিয়েছি যে হি ইজ পোর অলদো হি ইজ অনেস্ট, এটা হচ্ছে আপনার কি অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, মানে অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আর কি। তো আপনার জন্য প্রশ্ন বলেছি যে আপনারা এখানে অবশ্যই সবাই একমত হবেন আমার সাথে, যেই জায়গায় অর যেহেতু আছে, এখানে একটা কোঅর্ডিনেট ক্লজ আছে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ অর হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? অর কি কোঅর্ডিনেট কনজাংশন, এটা একমত। কিন্তু প্রশ্ন হয়েছে দেখেন যে কোনটা আসলে কোঅর্ডিনেট ক্লজ। অর তো আছে বুঝলাম, ডু নাকি ডাই, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং এইটা কেউ ভুল করবে না। যেমন ম্যাক্সিমাম উত্তর ঠিক দিয়েছেন, সুতরাং আশা করি ভুল করবেন না। আমরা বলেছিলাম, মনে করে দেখেন, আমরা বলেছিলাম কোঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে অথবা সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে যেই পার্টটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেট ক্লজ। তার মানে আমার কোঅর্ডিনেট কনজাংশন কোথায়? এই জায়গায়। তাহলে যেই বাক্যটার আগে কোঅর্ডিনেট কনজাংশন আছে, মানে ডাইয়ের আগে,
এইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? কোঅর্ডিনেট ক্লজ ডাই পার্ট এক্স্যাক্টলি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার দেখেন আরও প্যাচ লাগাই দিই, মানে ওই যে কোরিলেটিভ দিয়ে একটা প্যাচ লাগাই, বা হয়তো প্যাচ লাগতে পারে অনেকে। এরকম বলতে পারে যে দেখেন যে neither they nor she, তারপরে বললো ধরেন কি বলা যায়, ডিড দ্য ওয়ার্ক, সহজটাই বলি, ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা এখন দেখেন, এবার আপনাকে বলছে যে আপনি হয়তো বুঝতেই পারতেছেন যে যেহেতু নাইদার নর আছে, তাইলে এইখানে একটা কি আছে, এইখানে একটা কোরিলেটিভ ক্লজ আছে, এটা নিশ্চিত, তাই না? মানে যেহেতু নাইদার নর আছে, তাইলে এখানে একটা কি আছে, কোরিলেটিভ ক্লজ আছে, এটা নিশ্চিত। নাও দ্য কোয়েশ্চেন ইজ, সেটা আসলে কোন পার্টটা? মানে আপনার জন্য এবার অপশন যে এখান থেকে আমি কি বলবো, যে ধরেন আমি বললাম যে দে ডিড, যেহেতু দুটোই নেগেটিভ, তাহলে আমি বলতে পারি যে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, এটা একটা পার্ট। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক একটা পার্ট, এ নাম্বার। আর বি হচ্ছে শি ডিড নট ডু দ্য ওয়ার্ক। দেখছেন কি প্যাচ লাগাইছি? মানে দেখেন আপনাদের যখন কোশ্চেন কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে এখন, অর্থাৎ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা এখন আসে নাই, বাট আসবে না তার কোনো গ্যারান্টি নেই। মানে আপনাকে হয়তো আন্ডারলাইন করে দেয় নাই, বলছে এই বাক্যটা দিয়ে বলছে যে এই বাক্যের মধ্যে আমি যদি দুটো পার্ট করি, এ আর বি, এই দুই পার্টের মধ্যে কোনটা কোরিলেটিভ ক্লজ? বলেন, উত্তর দেন দেখি। এবার দেখি আপনাদের বোঝার পরিমাণটা, লেভেলটা কোন জায়গায় আছে। এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, এইটা কি আমাদের কোরিলেটিভ ক্লজ? কারণ আমাদের যেহেতু এখানেও নাইদার ছিল, এখানেও নাইদার ছিল, মানে নাইদার নর যেহেতু আছে, তাহলে অবশ্যই একটা কোরিলেটিভ ক্লজ আছে। এখন সেই কোরিলেটিভ ক্লজটাকে যদি আমি, যেহেতু নাইদার নর যখন থাকে এগুলো একটু মানে কন্ট্রাকশনে হয়ে আসে, মানে ছোটো হয়ে আসে বা কিছুটা কমায় লেখা হয়, আমি যদি একে এক্সপ্লেন করে লিখি বা যদি ব্যাখ্যা করি, তখন আমি দুইটা বাক্য পাবো যে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, শি ডিড নট ডু দ্য ওয়ার্ক, মানে কেউই করেনি। কিন্তু কোনটা আলটিমেটলি আমার জন্য কোরিলেটিভ ক্লজ? যেমন অথই নীলিমা বলছে ফার্স্ট পার্ট, আবার জান্নাতুল ফেরদৌস বলছে বি পার্ট, মানে এই যে এটা বলতেছে এ আর বি এর মধ্যে কোনটা। দেখেন এই যে প্যাচ লাগলো কিনা, মানে একজন তো দিলেন এ, একজন দিলেন বি, তার মানে এখানে একটা ঝামেলা লেগে গেছে। এই কারণে আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার করব। দেখেন এটা খুব ভালো করে মনে রাখেন, কোরিলেটিভ ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ অল টাইম লাস্ট বা সর্বশেষ ফাইনিট ভার্বের সাথে রিলেটেড। কি বলেছি? মানে সর্বশেষ ফাইনিট ভার্বের সাথে। দ্যাট মিনস, বা আপনি বলতে পারেন যে আসলে এটা যদি নাও বুঝেন, তাহলে আপনি বলেন যে এই যে নরের পরে যে পার্টটা আছে, এই যে এইটা, বা যদি বলতো আইদার অর, বা যদি বলতো আপনার নট অনলি বাট অলসো, তাহলে বাট অলসোর পরেরটা। যদি বলতো ধরেন আপনার যে ওই যে বোথ এবং এন্ড, তাহলে এন্ডের পরেরটা, মানে আলটিমেটলি শেষেরটা। তাহলে আপনি দেখেন, যদি আপনি দে দিয়ে এই বাক্যটা যদি লেখেন যে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, তারপরে আপনার আলটিমেটলি এই ডিড ভার্বটা কিন্তু ডাবল আসছে। এখানেও ডিড ছিল, তাই না? ব্যাপারটা এরকম, কিন্তু আমাদের ওই লেখা দরকার হয় না, কারণ আমরা তো বারবার লিখবো না যে নাইদার দে ডিড নর শি ডিড, কারণ নর যেহেতু আছে, তা আমার তো আর দে এর পরে ডিড লেখার প্রয়োজন নাই, বা এটা আননেসেসারি, বা এগুলো আমরা লিখিও না। কিন্তু আলটিমেটলি তো এরকমই হওয়া কথা বাক্যটা, যে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, শি ডিড নট ডু দ্য ওয়ার্ক, এরকম। তাহলে আমরা কি বলেছি? নরের পরে, বা ওই যে নট অনলি বাট অলসোর পরে, বা আমরা বলেছি ওই যে বোথ অ্যান্ডের পরে শেষের দিকের যেই পার্টটা থাকে বা যে সাবজেক্ট রিলেটেড হয়, সেই পার্টটা থেকে বাকি অংশটাকে আমরা বলবো কোরিলেটিভ ক্লজ। তার মানে আনসার হবে বি। বুঝা গেছে? এখন এই যদি আমাকে প্রশ্ন করে কেন, তাইলে আপনার জন্য আলটিমেটলি ওই সে আগের ক্লু, যখন কোরিলেটিভ কনজাংশন থাকে তখন বেসিক্যালি এই সেকেন্ড যে নর, এইটাকে এমফাসাইজ করা হয়, মানে এইটাকে আলটিমেটলি গুরুত্ব দেওয়া হয়। এবং এইটাকে গুরুত্ব দেওয়াতে আপনি দেখেন তো এইটা আসলে কার আগে আছে, দেখেন যে শি ডিডের আগে আছে, মানে এই বাক্যের আগে আছে, এইভাবে চিন্তা করবেন। মানে আলটিমেটলি আপনি যদি বলেন যে নাইদার নর, মাঝখানে আমি ডট দিয়েছিলাম একটু আগে বোঝানোর সময়, মানে এখানে যে সাবজেক্ট এখন দিয়ে আছে, তার মানে আপনি যখন এরকম এই কোরিলেটিভ কনজাংশন থাকবে, তখন আপনি আলটিমেটলি কনজাংশন হিসেবে বিবেচনা করেন নটটাকে, তাইলে আপনার উত্তরটা ভুল হবে। কারণ তাহলে আপনি বুঝবেন যে নর যেহেতু এখানে কোরিলেটিভ কনজাংশন, তাহলে নর যার আগে আছে সে হবে কোরিলেটিভ ক্লজ।
বোঝা গেল? বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেল কিনা? ইয়েস অর নো? বোঝা গেল কিনা? আমি ইচ্ছা করি আমার নিজের চেহারাখানাকে হাইড করে রাখছিলাম এতক্ষণ। চাইলে আমি হয়তো আনতে পারতাম, স্ক্রিনে আনতে পারতাম, তো তা ইচ্ছা করে নেই, কারণ লেখালেখির সুবিধার্থে আপনাদের আসলে সবসময় আমার দিকে তাকায় থাকলে আমার পিছনে কিছু ওই আপনার কি বলে ছবি টবি কি ব্যাকগ্রাউন্ড থাকলেও মাঝে মাঝে মনোযোগ চলে যায় দিকে। এই কারণে হলাম ঠিক আছে আমি হাইড থাকি, আপনারা জাস্ট পড়াশোনা দেখেন, মানে আমার স্ক্রিন দেখেন, আমার লেখা দেখেন, আমার এক্সাম্পল দেখেন, যাতে করে হঠাৎ করে কেউ এসে আমার পিছনের ওই কি বলা যায় দেয়াল পেন্টিংয়ের দিকে নজর যেন না যায়, ঠিক আছে, বা মনোযোগ যেন না চলে যায়। যদিও চাইলে আমি ব্লার করতে পারি, বাট এটা খারাপ দেখায়, এই জন্য করি না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত থাকলো। আমরা আগামী ক্লাসে আপনাদের আজকে শুরুতেই বলেছিলাম যে আসল পার্ট যেটা প্রশ্ন আসে সেটা কিন্তু আজকে আলোচনা আমাদের ওইভাবে আসে নাই, যদিও এগুলো থেকে আসবে না তা না, বাট আমার আলটিমেটলি ফোকাসিং পার্ট আমার কিন্তু বুঝতেও হবে, আবার আমাকে পরীক্ষার হলে পারতেও হবে। তো সুতরাং যদি আপনি পরীক্ষার হলে পারতে চান, মানে আপনার এই ক্লজ যদি আপনি পারতে চান, তাহলে এই ক্লজের যে আগামী ক্লাসটা, মানে আগামী বুধবারের ক্লাসটা, এইটা আপনার জন্য মানে অবিচ্ছেদ্য, ঠিক আছে, করতেই হবে। কারণ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এই তিনটা না বুঝে আপনি পরীক্ষা হলে ঢুকেন না, আলটিমেটলি আপনি নাম্বারটা পাবেন না, যত বুঝেন আপনি, ঠিক আছে। দুঃখিত। সিথি তারা সেফা নাকি সিনথি, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। যদিও অনেক বছরের অভিজ্ঞতা, প্রায় 17 বছর রানিং ইংরেজি পড়াই, 2010 সাল থেকে, তখন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি। আর আপনাদের বিসিএসও পড়াচ্ছি, আর বিসিএসই পড়াচ্ছি আজকে 5 বছর হয়ে গেল, মানে শুধু বিসিএসের জন্য পড়াচ্ছি 5 বছর রানিং। তো এর আগেও আইএলসের জন্য ব্যাচ ছিল বা পড়াতাম, এখনও পড়াই, বা জব কোচিংয়ের জন্য কাজ করেছি। তো এই অভিজ্ঞতার আলোকে হয়তো চেষ্টা করি পড়ানোর, এই কারণে আপনি বলছেন যে আপনার বোঝানো সুন্দর, এটা হয়তো সেই এক্সপিরিয়েন্সের ফল আর কি। এনিওয়েজ, আমি একদম চেষ্টা করেছি ফ্রেশারদের, আমি যেটাই পড়াবো আমি যদি ক্লাস নেই কন্টিনিউ এখানে, আমি একদম জিরো থেকে শুরু করব। আপনার আপ টু বটম ইংরেজির মানে যে টপিকগুলো আমাদের পিএসসি সিলেবাসে আছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি এগুলো ইনশাল্লাহ, গ্রামার বলেন আর সাহিত্য বলেন আর কি আপনার ওই ভোকাবুলারি বলেন, সবই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার, এবং আমি ভোকাবুলারি দিব আপনাদেরকে প্রতিদিন 2-3 দিন পরই আমি কিছু ভোকাবুলারি দিব আপনাদেরকে। তারপরে দেখবেন আমি কিছু রাইটিং এক্সারসাইজ দিব আপনাদেরকে, রাইটিং, যদিও আপনার পিওতে রাইটিং নাই, আপনার ভাবেন এটা কেন দিচ্ছে, আসলে এটা প্র্যাকটিস, আপনি ইংরেজি পড়ায় থাকেন। আপনারা আজকে যে শীট দিয়েছি আপনাদেরকে, আমি একটু দেখাই, আমাদের আলোচনা শেষ আজকে, মানে আজকে টপিক শেষ, কিছু কথা বলে শেষ করে দিব ইনফরমাল। দেখেন আজকে যে টপিকটা আপনাদেরকে দিয়েছি, এই যে ক্লজে যে শীট দিয়েছি, এখানে তাকান, একদম শেষের দিকে যান, দেখেন আমি একদম শেষের দিকে এখানে একটা পার্ট রাখছি, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস উইথ ক্লজ। কিছু কি বোঝা গেল? মানে আমরা যে ক্লজ শিখতেছি এটা দিয়ে তো আমাদের লিখতেও পারতে হবে। আমি শুধু কি আইডেন্টিফাই করবো যে আমি এটা নাউন ক্লজ চিনলাম, অ্যাডজেক্টিভ ক্লজ চিনলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ চিনলাম, আমার কাজ শেষ? হ্যাঁ, প্রিলিমিনারির জন্য শেষ, কিন্তু ইংরেজি বোঝার জন্য বা রিটেন পরীক্ষায় ইংরেজি বিশেষ রিটেনের জন্য বা অন্য বিভিন্ন পরীক্ষায় রাইটিং ইমপ্রুভ করার জন্য কিন্তু এটা শেষ না। সুতরাং আপনি যে গ্রামারটা শিখলেন সেটা দিয়ে যদি আপনি মানে ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারেন, আমি আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। যেমন দেখেন, মানে আমাদের এই শিট থেকে যেটা আমরা আপনাকে দিয়েছি, এই শিট থেকে দেখাচ্ছি, দেখেন এই যেখানে বলছি ট্রান্সলেশন উইথ নাউন ক্লজ, এটা কি দেখছেন, খেয়াল করছেন শিটটা কেউ? আজকে শিটটা কি প্রথম দিকে একবার কেউ দেখছিলেন? দেখেন যে ট্রান্সলেশন উইথ নাউন ক্লজ, তার মানে আগামী ক্লাসে এটা আলোচনা করব, ঠিক আছে। এভাবে ট্রান্সলেশন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, ট্রান্সলেশন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো তো আমাদের লাগে না? আপনি ক্লজ নির্ণয় করলেন, দ্যাট ইজ এনাফ, মানে ইজ দ্যাট এনাফ আপনার জন্য পিলির একটা নাম্বার পাওয়ার জন্য এনাফ। হয়তো আমি এই বিষয়গুলোতে আপনাদের প্রিলিমিনারিতে হয়তো অনেক বেশি ফোকাস করতে পারবো না, তাতে করে হয়তো আমার অন্যান্য টপিক আমাকে হয়তো অনেক ফাস্ট করাতে হবে, বা হয়তো দেখা যাবে আমার টাইম লিমিটেশন পারবো না, বাট আমি কিছু জিনিস বলে দিব। যেমন আমি এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো, যেটা আপনি এভাবে দেখেন, নাউন ক্লজটা পড়লেন, এবার এটা দেখে নেন, এটা আপনার রিটেনের পড়া, কিন্তু আমি আপনাকে পিলির শিটে আপনাকে একটু আপনার মাথা দিয়ে দিচ্ছি যে আপনি নাউন ক্লজ পড়ে সেটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন কি না,
দ্যাট ইজ ইউর মানে শুড বি ইউর জাজমেন্ট, যে আপনি এটা হচ্ছে আপনার আসল মানে লক্ষ্য বা বিবেচনা বোঝাই বলেন না কেন। তো এইগুলো খেয়াল করতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমি বেসিক্যালি চেষ্টা করি যে একদম জিরো থেকে শুরু করে যারা চায় চাকরির প্রিপারেশন ইংরেজিটা বুঝতে, তাদের জন্য এগুলো করার। আরেকটা ব্যাপার বলে রাখি যে হ্যাঁ, আমার সীমাবদ্ধতা থাকবে, সময় সীমাবদ্ধতা থাকবে, বিভিন্ন প্রবলেম থাকতে পারে, বা হয়তো এমনও হতে পারে আমি হয়তো দেখা গেল যে কোনো কারণে এমন হতে পারে যে ক্লাসই নিতে পারলাম না, হতে পারে না। তো তারপরও বলে রাখি, আপনারা যেখানেই পড়েন, যার কাছেই পড়েন, এখানে পড়েন, সেখানে পড়েন, আমি পড়াই, যেই পড়াক, যেটাই পড়বেন দয়া করে একদম শুরু থেকেই শুরু করেন। এটা আমার জন্য আমার সাজেশন, যে এটা আসলে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করেন, এবং ওইটা আপনি আপনার লেখায় আনতে পারেন কিনা, মানে আপনার ইংরেজি লেখায় আনতে পারেন কিনা। মানে ইংরেজিটা শুধুমাত্র চাকরির পরীক্ষায় পাশ করার জন্য পড়েন না, যেটা মূল কথা আর কি। ইংরেজিটা অ্যাটলিস্ট বলা এবং লেখা, এই দুইটাকে ফোকাস করেন। কারণ আমাদের চাকরির পরীক্ষায় আমাদের আলটিমেটলি ইংরেজিটা লিখতে হয় আর ভাইবা বোর্ডে গিয়ে বলতে হয়, এই তো। আর যেগুলো আমরা শুনি ভাইবা বোর্ডে, সেগুলো আমরা এমনি বুঝি। তা আপনি যদি রাইটিং এবং আপনার কি বলা যায় স্পিকিং, এই দুইটা যদি আপনি একটু গুরুত্ব দেন, আপনার প্রত্যেকটা টপিক আলোচনা বা যে কোনো গ্রামার পড়লেন, সাথে আপনি সেটার অ্যাপ্লিকেশনটা করতে পারেন কিনা আপনার লেখায়, বা আপনি বলতে পারেন কিনা আপনার বলায়, এই প্র্যাকটিসটা করতে হবে। এটা করেন, কাজে দিবে। আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ ভোকাবুলারি দিয়ে দেবো কিছু। আমার একটা অভ্যাস আছে, আপনারা বলতে পারেন যে ভালো বলতে পারেন, কেউ কারোর জন্য আবার একটু বিড়ম্বনা, সেটা হচ্ছে আমি কিছুদিন পর পর, মানে 2-3 দিন পর পর কিছু ভোকাবুলারি দিব আপনাদেরকে। শুধু ভোকাবুলারি না, ভোকাবুলারির মধ্যে স্যানোনিম, অ্যান্টোনিম থাকবে, প্রিপোজিশন থাকবে, ইডিয়মস থাকবে, ফ্রেজ থাকবে, এমনকি প্রবাদ বাক্যও থাকবে, এমনকি স্পেলিংও থাকতে পারে, এমনকি অনুবাদ থাকতে পারে। মানে আমার একটা মানে কি বলা যায়, ধারাবাহিকভাবে আপনাদেরকে দেওয়ার মতো, বা প্রতি ব্যাচেই আমি করি, আর আমার ব্যক্তিগত ব্যাচেও করি বা বিভিন্ন প্ল্যাটফর্মে করি, আপনাদের জন্য ভোকাবুলারি শেখা। আমি ভোকাবুলারিটা কীভাবে চিন্তা করি, ভোকাবুলারি ইজ নট জাস্ট আ স্যানোনিম অর অ্যান্টোনিম, এটা শুধু ভোকাবুলারি। গ্রুপ ভার্ব শেখাও ভোকাবুলারির অংশ, ফ্রেজাল ভার্ব শেখাও ভোকাবুলারির অংশ, কিংবা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ শেখাও ভোকাবুলারির অংশ, প্রবাদ বাক্য শেখাও ভোকাবুলারির অংশ, স্পেলিং শেখাও ভোকাবুলারির অংশ। এমনকি ছোট ছোট, মানে ধরেন আপনি বলতে পারেন যে একটা এক্সাম্পল দিই, এরকম হতে পারে যে আই ওয়াজ ইন্টারেস্টেড, কেউ বললো যে আই ওয়াজ ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দ্যাট এক্সাম, বা অথবা আই ওয়াজ ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং ইন দ্য গেম বা ইন দ্য স্পোর্টস। আরেকজন বললো আই ওয়াজ রিয়েলি ইনটু দ্যাট এক্সাম, অথবা আই ওয়াজ রিয়েলি ইনটু দ্যাট স্পোর্টস, অথবা আই ওয়াজ রিয়েলি ইনটু দ্যাট পার্টিসিপেশন। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে যে বলছে আই ওয়াজ ইন্টারেস্টেড, সে একটা বেসিক ইংরেজি বলছে, মানে যেটা সবসময় সবাই বলে, সবাই লেখে এরকম। আর যে বলছে আই ওয়াজ রিয়েলি ইনটু, সে একটা বি ভার্ব প্লাস ইনটু, বা আপনি বলতে পারেন যে ওয়াজ প্লাস ইনটু ব্যবহার করছে। একটু ডিফারেন্স আপনার লেখার মানটা অনেক বাড়ায়। এই ডিফারেন্সগুলো আমি আপনাদেরকে ভোকাবুলারি যে জিনিসগুলো দিব, সেগুলোর মধ্যে আপনারা পাবেন। যে আপনার লেখা, আপনি চাইলে লিখতে পারেন যে এই যে আমরা একটু বলছি যে আই নো দ্যাট হি ওয়াজ আ টাইকুন, আপনি লিখতে পারতেন আই নো দ্যাট হি ওয়াজ আ ভেরি ফেমাস বিজনেস পারসন, লিখতে পারতেন। বাট আপনি যে ফেমাস বিজনেস পারসনটা বাদ দিয়ে আপনি লিখে দিয়েছেন টাইকুন। একটু ওয়ার্ড চেঞ্জ, লিটল বিট চেঞ্জ আপনাকে কী করতেছে, আপনার লেখার মানটা, আপনার স্ট্যান্ডার্ডটাকে বাড়াচ্ছে। এরকম কিছু কিছু বিষয় আমরা চেষ্টা করবো শেখার, যাতে করে আপনাদের ফ্রি হ্যান্ড এটা ভালো হয়। আর এটা হয়তো অত বেশি ফোকাস করতে পারবো না, কারণ যেহেতু আমাদের সিলেবাস আছে, আমি জাস্ট ধরাই দিব আর কি। যেহেতু আপনাদের সিলেবাস আছে, পিএসসির প্রিলিমিনারির ফোকাস করতে হবে, তো সুতরাং আমরা প্রিলিমিনারির সিলেবাসটার যে গ্রামার আছে, যে টপিকগুলো আছে আর কি, শুধু গ্রামার না, সাহিত্য সব, সেগুলোর উপর ফোকাস থাকবে বেশি। পাশাপাশি মাঝে মধ্যে আমরা কিছু অনুবাদ করব, কিছু ভোকাবুলারিও প্রতিদিন আমরা রেগুলারলি শিখবো, এবং ভোকাবুলারি তো আসে, পরীক্ষাতে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে, সুতরাং আপনাদের কাজে লাগবে এটা। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যদি আপনাদের আমার কাজ ভালো লাগে, আমি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এতক্ষণ ছিলেন আমার সাথে। ভবিষ্যতেও হয়তো এভাবে ক্লাস নিব, মাঝে মাঝে বোর্ডেও ক্লাস নিব। এটা আজকে সফটওয়্যার দিয়ে নিলাম, মাঝে মাঝে বোর্ডেও নিব। অর্থাৎ আমি একটা ট্রেনিংয়ে আছি, আমি একটা রিসার্চ ট্রেনিংয়ে, আমি স্কলারশিপে আছি আর কি, সরকারের প্রায় 2 মাসের একটা স্কলারশিপ গভর্নমেন্টের। তো যাই হোক, সেই ট্রেনিংয়ে আমি রিসার্চ কোর্সে আমি ঢাকায় অবস্থান করতেছি,
তো এই কারণে আমার আসলে আপনার ওই বোর্ড সেট আপটা এই মুহূর্তে আমার অ্যাভেলেবেল না। আমি আরও আমার 1.5 মাস ট্রেনিংয়ে থাকতে হবে। তো যখন আমি ট্রেনিং থেকে বাসায় ফিরবো, মানে এখনও বাসায় আছি, কিন্তু এটা আসলে আমার ওই কী বলা যায়, যেখান থেকে আমি সবসময় আমার এই কাজগুলো করি সেই বাসা না, ঠিক আছে? আশা করি বুঝবেন। তো যখন আমি ট্রেনিং থেকে ফিরবো তখন ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কিছু ক্লাস বোর্ডেও নিতে পারবো। তবে আমি এই সিস্টেমটাকেও বা এই প্ল্যাটফর্মটাকেও আমার ভালো লাগে, কারণ এখান থেকে পিডিএফ দেখানো যাচ্ছে, তারপরে অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝানো যাচ্ছে, এগুলো কাজে লাগে আর কি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।